আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রির 3 নাম্বার লেকচার আমরা করব। তো আমি ধারাবাহিকভাবে তোমরা যারা এইচএসসিতে পড়ো তাদের অর্গানিক কেমিস্ট্রি সবচেয়ে ভয়ের একটা টপিক, সবচেয়ে ভয়ের চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটার উপর ধারাবাহিকভাবে তোমাদের আমি ক্লাস নিচ্ছি এবং 10টা ক্লাসের মাধ্যমে তোমাদের পুরাপুরি অর্গানিক কেমিস্ট্রি পুরাপুরি একেবারে একাডেমিক লেভেলে যত টাইপের কোশ্চেন আসুক তোমরা যাতে পারো সেইভাবে তোমাদেরকে আমি প্রিপেয়ার করতেছি। তার সাথে অ্যাডমিশনের যেগুলো কোশ্চেন আসবে সেগুলো কিন্তু তুমি পারবা, যাতে করে সেই বেসিকটাও কিন্তু আমি আসলে তৈরি করে দিচ্ছি। তো 2টা ক্লাস আমাদের হয়ে গেছে এবং তোমাদের একটা জিনিস হচ্ছে যে, আচ্ছা এখানে একটু পেজটাতে ঠিক করো। আচ্ছা, ওইখানে একটা গ্রুপ দেয়া আছে, গ্রুপের লিঙ্ক, গ্রুপটা দেখতে পাবা, যেটা কেমিস্ট্রি এইচএসসি কেমিস্ট্রি গ্রুপ বাই হচ্ছে আলোড়ন XYZ। সেই গ্রুপের মধ্যে তোমরা জয়েন হয়ে থাকবা, যাতে করে সিরিয়ালি ক্লাসগুলো সম্পর্কে তুমি তথ্য পাও। আর তোমরা গত ক্লাসটা কে কে করছো সেটাও একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, তো ঠিক আছে। আমরা আরেকটা কথা বলে রাখি, আমার যে আলোড়ন XYZ যে ইউটিউব চ্যানেলটা আছে, আলোড়ন XYZ যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আমি এইচএসসির ক্লাসগুলো কিন্তু আপলোড করি। এইচএসসির ক্লাসগুলো কিন্তু আলোড়ন XYZ এ আপলোড হয়। তোমরা আবার ওই যে আমার আরেকটা যে ইউটিউব চ্যানেল আছে মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ান, যেটাতে 1.45 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, সেইটাতে আবার খুঁজিও না, কারণ সেখানে জব রিলেটেড বা ট্রিক্স রিলেটেড যেগুলো আসলে ম্যাথের ম্যাক্সিমাম ভিডিওগুলো সেখানে আপলোড হয়, সেটা কিন্তু আলাদা। আলোড়ন XYZ হচ্ছে এইচএসসি এর ভিডিওগুলো আপলোড যেটাতে হয়। তো সেই জন্য আলোড়ন XYZ লিখে তুমি সার্চ দিবা ইউটিউবে, তাহলে তুমি পেয়ে যাবা। তো ঠিক আছে, আজকের যে টপিকটা পড়ানোর কথা, যেই টপিকটা আসলে আমাদের আজকে পড়ার কথা, সেই টপিকটা হলো আমাদের হচ্ছে সমানুতা। সমানুতা থেকে আমাদের আসলে স্টার্ট করার কথা। একটু সবাই কমেন্ট করো এবং সবাই ক্লাসটা শেয়ারও করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো যে একটা ফ্রিতে তোমরা যেহেতু পুরো কোর্স পেয়ে যাচ্ছ। হ্যাঁ, অনেক জায়গায় দেখবা যে একবারে টাকা পয়সা দিয়ে কোর্সটা করতে হয়, সেটা না হয়ে তোমাদেরকে একবারে ফ্রিতে তোমরা এই কোর্সটা পেয়ে যাচ্ছ। তো একটু আমরা দেখে নেই, তারপরও আলোড়ন XYZ সবাইকে শেয়ার করে দাও, তাহলে আমরা কিন্তু সবাই এটা দেখতে পারো। আমি একটু দেখে নেই যে সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার কিনা। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো নাকি? ওকে, ঠিক আছে। হ্যাঁ, মনে হয় সবাই ক্লিয়ার আছো। আমি যেটা বুঝতে পারলাম যে সবাই ক্লিয়ার আছি আমরা। ওকে, ঠিক আছে। তো আমরা স্টার্ট করি। দেখো, আজকে আমরা শুরু করতেছি সমানুতা। তো সমানুতা যে বিষয়টা আছে, সমানুতা কাকে বলে? সমানুতা এমন একটা জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র একাডেমিক লেভেলে ইম্পর্টেন্ট তা বলবো না, এটা একবারে অ্যাডমিশন এবং একাডেমিক 2 লেভেলের জন্যই ইম্পর্টেন্ট। তাই তোমাদেরকে সমানুতাটা কিন্তু খুবই খুবই গুরুত্ব সহকারে শিখতে হবে। তো সমানুতা সম্পর্কে প্রথমেই যদি আমি কথা বলি, সমানুতা কাকে বলে? সমানুতা কাকে বলে তোমরা ক্লাস 9-10 থেকেই পড়ে আসার কথা, যে একই আণবিক সংকেত, আণবিক সংকেতটা হবে একই, কিন্তু ভিন্ন ধর্ম বিশিষ্ট একাধিক যৌগের উপস্থিতিকে। তো এই ভিন্ন ধর্ম না বলে অনেক সময় গাঠনিক সংকেত বলা হয়, তবে গাঠনিক সংকেত না বলে তুমি ভিন্ন ধর্ম বিশিষ্ট বলবা। কেন বলবা সেই জিনিসটা আমি বলছি। তো একই আণবিক সংকেত এবং ভিন্ন ধর্ম বিশিষ্ট একাধিক যৌগের উপস্থিতিকে আমরা বলি সমানুতা। একাধিক যৌগের উপস্থিতিকে আমরা বলবো হচ্ছে সমানুতা, যৌগের উপস্থিতি। ঠিক আছে? তো আবার বলে রাখি, মানে এখানে কিন্তু আমরা অনেক সময় কি ভিন্ন
ধর্ম বিশিষ্ট না বললে ভিন্ন গাঠনিক সংকেত অনেক সময় বলি। ভিন্ন গাঠনিক সংকেত ছোটবেলার জন্য ঠিক আছে, কিন্তু বড় হয়ে ভিন্ন গাঠনিক সংকেতের চেয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট বলাটা হচ্ছে বেটার। কেন? কারণ অ্যাকচুয়ালি তোমার মনে রাখতে হবে সমানুতা আসলে কিন্তু দুই প্রকারের। সমানুতা নর্মালি আমি যদি আরো বড় ক্লাসের কথা যদি বলি সমানুতা 3 প্রকারের হয়, কিন্তু তোমাদের সিলেবাস বা তোমাদের বই অনুসারে যতটুকু তোমার পড়তে হবে সেই দিকে যদি থাকি আমরা, তাহলে সমানুতা বা আইসোমারিজম 2 প্রকারের। একটা হচ্ছে গাঠনিক সমানুতা, আরেকটা কি বলো দেখি, আরেকটা হচ্ছে স্টেরিও সমানুতা। গাঠনিক সমানুতা এবং স্টেরিও সমানুতা 2 প্রকারের। তাহলে সমানুতা হচ্ছে আমাদের 2 প্রকারের, কথা কি বুঝছো? তাহলে এই যে গাঠনিক সমানুতা সেটা হচ্ছে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগের উপস্থিতিকে আসলে গাঠনিক সমানুতা বলা হয়। সেটা পুরা সমানুতার কিন্তু এখানে সংজ্ঞা না, কারণ ত্রিমাত্রিক স্থান বিন্যাস এর ভিন্নতার কারণে বা আলোর জন্য আলোর প্রতি যেই মানে সহনশীলতা বা আলোর প্রতি তাদের যে মানে ধর্ম, সেইটার উপরে বেস করেও কিন্তু আরেক ধরনের সমানুতা আসলে থাকে। আলোক সক্রিয় সমানুতা আছে, জ্যামিতিক সমানুতা থাকে, তো সেটা কিন্তু আলাদা আলাদা সমানুতা থাকে। তাই তুমি যদি অ্যাকচুয়ালি বলো যে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত, এটা যদি বলো তাহলে তুমি কিন্তু জাস্ট এক পাশের সমানুতা সংজ্ঞা দিলা, যে গাঠনিক সমানুতার সংজ্ঞা দিলা, তাহলে কিন্তু তোমার ওই স্টেরিও সমানুতা এখানে আসলে আসলো না। তাই বেটার সংজ্ঞা হচ্ছে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ধর্ম বিশিষ্ট একাধিক যৌগের উপস্থিতিকেই সমানুতা বলে। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? সবাই কি বুঝেছো? ক্লিয়ার হইছো? বুঝছো না? ওকে, রাইট, সুন্দর। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সমানুতা হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে গাঠনিক সমানুতা আর একটা হচ্ছে স্টেরিও সমানুতা। তো সমানুতার বিষয়টা নিয়ে আমরা যদি একটু উদাহরণ যদি আমরা হিসাব করি, যে উদাহরণ যদি আমরা একটু বলার চেষ্টা করি যে কি রকমের উদাহরণ এটা হতে পারে। উদাহরণ অনেক টাইপের হতে পারে, উদাহরণ অনেক টাইপেরই হতে পারে। একটা উদাহরণ হতে পারে এরকম, তোমাকে আমি যদি বলি যে তোমার কাছে আছে, তুমি একটু জেনারেল নেম, সাধারণ নাম তোমাদেরকে যে আমি শিখিয়েছি প্রথম ক্লাসে, হ্যাঁ 2 নাম্বার ক্লাসে ইউপ্যাক নাম শিখিয়েছি, প্রথম ক্লাসে উদ্ভূত নাম এবং সাধারণ নাম শিখিয়েছিলাম। বলো তো এটা সাধারণ নামটা কি? এই যৌগটা সাধারণ নামটা কি? একটু সবাই বলো তো, এই যৌগটা সাধারণ নামটা কি? এই যৌগটা সাধারণ নাম কি? এই যৌগের সাধারণ নাম হচ্ছে, নর্মালি ইউপ্যাক নাম হচ্ছে বিউটেন, কিন্তু যখন সাধারণ নাম হবে সেটার নাম হবে এন বিউটেন, তাই না? এটার নাম কি হবে? এন বিউটেন, যেহেতু এটা সাধারণ নর্মাল বিউটেন আছে, যেহেতু কোনো শাখা নাই, তাহলে এটাকে বলি আমরা হচ্ছে এন বিউটেন। এরকমই আমি যদি এখন 2 নাম্বার কার্বনে যদি এই জায়গায় একটা CH3 দেই, এই জিনিসটার নামটা কি হবে? এই জিনিসটার নামটা হচ্ছে 2 নাম্বার কার্বনে যখন CH3 থাকে তখন আমরা দেখবো যে এখানে মোট 4টা কার্বন আছে, এইটার নাম কিন্তু হচ্ছে আইসোবিউটেন। এটার নাম কি বলতো? আইসোবিউটেন। জেনারেল নেমের কথা বলতেছি, জেনারেল নেম হচ্ছে এটার আইসোবিউটেন, এটা হচ্ছে এন বিউটেন। আচ্ছা ইউপ্যাক নাম কি? এটা তো সাধারণ নাম, ইউপ্যাক নাম কি বলতো? আচ্ছা 3টা নামই কি বলতে পারবা? সবাই কি সবগুলা নাম বলতে পারবা? সবগুলা বলতে পারবা? আচ্ছা ইউপ্যাক নাম কি বলো? ইউপ্যাক নাম কি হবে? ইউপ্যাক নাম তো শুধু বিউটেন। ইউপ্যাক নাম যদি তুমি বলো, ব্র্যাকেটে লিখে দেই বিউটেন, শুধু বিউটেন। এটার ইউপ্যাক নাম কি? 1 2 3, তার মানে 2 নম্বরে মিথাইল আছে, 2 মিথাইল প্রোপেন। এটার ইউপ্যাক নাম হবে 2 মিথাইল প্রোপেন, রাইট? তাই না? বুঝছো তো? এটার ইউপ্যাক নাম হবে 2 মিথাইল প্রোপেন। ভিন্ন ভিন্ন যৌগ, একটা হচ্ছে এন বিউটেন, একটা আইসোবিউটেন। এটা ইউপ্যাক নাম হচ্ছে বিউটেন, এটা হচ্ছে 2 মিথাইল বিউটেন। উদ্ভূত নাম কি? এই উদ্ভূত নামও তো শিখাইছিলাম, মনে আছে? উদ্ভূত নাম কিভাবে বের করতে হয়, উদ্ভূত নামও কিন্তু তোমাদেরকে পারতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এখন চলে আসি। এখন খেয়াল করো, দুইটাই কিন্তু আলাদা আলাদা যৌগ, একটা আইসোবিউটেন একটা এন বিউটেন, অথবা একটা বিউটেন একটা 2 মিথাইল প্রোপেন, হ্যাঁ প্রোপেন এইটা। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে কার্বন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা, কার্বন আছে মোট হচ্ছে 4টা। আমি যদি আণবিক সংকেতের কথা চিন্তা করি, এখানে কার্বন আছে কয়টা বলতো? কার্বন আছে মোট হচ্ছে 4টা, কার্বন আছে 4টা আণবিক সংকেত।
কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে 2, সরি 3 আর 2 5 আর 2 7 আর 3 10টা, তার মানে হাইড্রোজেন আছে 10টা। সেম ভাবে এখানে যদি কার্বন বলি 1টা 2টা 3টা 4টা আছে কার্বন, হাইড্রোজেন আছে 3, 3 এ 6, আচ্ছা এখানে একটা এইচ আসবে না, এখানে একটা এইচ আসবে, এখানে হচ্ছে আমাদের 10টা, এখানে তো এইচ আসবে কারণ কার্বনের তো এখানে 3টা হাত আর একটা এইচ থাকবে আর কি, মাঝখানে একটা এইচ থাকবে। ঠিক আছে, ওকে স্যার আমি তো জৈব যৌগের কোনো কনফিডেন্সই পাচ্ছি না। ওকে, জৈব যৌগের কনফিডেন্স পাওয়ার জন্য কেবল 3 নাম্বার ক্লাস চলতেছে, কনফিডেন্স পাওয়ার জন্য টানা 10টা ক্লাস করতে হবে। কনফিডেন্স মানে কি, সব পারবা যখন তখন কনফিডেন্স তৈরি হবে। তুমি মনে করো পারোই না, তোমার কনফিডেন্স কেমনে তৈরি হবে? আগে তো পারা শুরু করতে হবে যে হ্যাঁ আমি যখন তোমাকে অ্যালডিহাইড কিটোনের, তুমি যখন বলবা যে হ্যাঁ আমি টলেন বিকারকের বিক্রিয়া পারি, ফেলিং দ্রবণ পারি, ক্যানিজারও পারি, ক্লিমেনসন বিক্রিয়া পারি, ডিএনপি টেস্ট পারি, যখন আমি শিখাবো সবগুলো যখন তুমি পারবা তারপরে তোমার কনফিডেন্স তৈরি হবে। কিন্তু সিরিয়ালি এগাইতে হবে, একবারে লাভ দিয়ে কিন্তু গাছে উঠা যাবে না। আমি যেভাবে করে সিরিয়ালি মাত্র 10টা ক্লাসে তোমার জৈব যৌগের সমস্যা সমাধান করব, জৈব যৌগের সমস্যা কিন্তু তোমাকে এইভাবে করেই সমস্যাটা সমাধান করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছো? হ্যাঁ হাবিব আশরাফ, ওকে ট্রাইমিথাইল মিথেন, মানে হ্যাঁ আমি তো এটা ওই দিনই বলেছি, এটার নাম হচ্ছে ট্রাইমিথাইল মিথেন, উদ্ভূত নাম আর কি, ও লিখছে উদ্ভূত নামটা। আচ্ছা, এর আণবিক সংকেত হচ্ছে C4H10, এরও আণবিক সংকেত হচ্ছে C4H10। তাহলে দেখো তো দুইটারই আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেতের মধ্যে দেখা যাচ্ছে একটা হচ্ছে বিউটেন আর একটা হচ্ছে ট্রু মিথাইল প্রোপেন। তার মানে এই দুইটাকে আমরা পরস্পরের কি বলবো বলতো, সমাণু বলবো। এই দুইটা হচ্ছে পরস্পরের সমাণু এবং এই ধর্মটাকে বলবো আমরা হচ্ছে সমানুতা। এই ধর্মটাকেই আমরা বলবো হচ্ছে সমানুতা। সবাই ক্লিয়ার, বুঝছো, পারবা? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সমানুতা ক্লিয়ার হইলাম, যে সমানুতার একটা এক্সাম্পল দিলাম। এছাড়াও আমরা আরো একটা উদাহরণ দিতেই পারি, সমস্যা নাই। খেয়াল করো, আরেকটা উদাহরণ দিয়েই দেই, খুবই কমন উদাহরণ। মনে করো তোমাকে আমি দিলাম, এখানে আছে CH3, এখানে আছে CH2, এইখানে আছে মনে করো OH। ঠিক আছে, CH3 CH2 OH। তো OH যদি থাকে এটা একটা অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল বলা যায়, কিন্তু আমরা যদি ইউপ্যাক নাম বলি তাহলে এটার নাম হবে ইথানল। এটার নাম হবে ইথানল, কারণ 2টা কার্বন আছে আর যেহেতু এটা একটা অ্যালকোহল তার নাম হবে ইথানল। এখানে আণবিক সংকেতের কথা যদি তুমি বলো, কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 3, 2, 5 আর 6টা, আবার একটা আছে অক্সিজেন। তুমি এই সেম কাহিনী আমার যদি ওইস না করে তুমি যদি একটা ইথার বানাও, ইথারের কার্যকরী মূলক হচ্ছে ও দিয়ে 2 পাশে 2টা হাত এবং 2 পাশে 2টা CH3 দিলা, এটাকে বলবো আমরা হচ্ছে মিথক্সিমিথেন। তুমি ইথারের নাম কিভাবে করে করা হয় সেগুলো কিন্তু আমরা ইথারে যেয়ে পড়বো, কোনো প্যারা খাইও না। এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার অথবা মিথক্সিমিথেন। এটার নাম হচ্ছে মিথেন। এখন প্যারা খাওয়ার দরকার নাই, এইটা আমি তোমাদেরকে পরে শিখাই দিব, যে মানে যখন যেই মানে পোর্শনগুলো আমরা পড়বো সেই পোর্শনগুলো আমরা শিখে ফেলবো। তোমাদেরকে গতকালকে যদিও বলছি এটার নামে অ্যালকোক্সি, ও দিয়ে আর থাকলে অ্যালকোক্সি, তারপর পারার কথা না, অনেকেই পারবা না, এটাতে কোনো মন খারাপ করার কিছু নাই। এখন দেখো এখানে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 3, 3 হচ্ছে 6টা, আর অক্সিজেন আছে 1টা। তাহলে দেখো একটাতে কার্যকরী মূলক আছে OH, আরেকটাতে কার্যকরী মূলক আছে O এবং 2 পাশে টান আছে। অর্থাৎ এক পাশেরটাকে এই পাশেরটাকে আমরা বলতেছি কি বলতো, ইথানল, এই পাশেরটাকে বলতেছি মিথক্সিমিথেন। তার মানে এই পাশেরটা একটা অ্যালকোহল, আর এই পাশেরটা একটা কি বলতো, ইথার। একটাই অ্যালকোহল আর এক পাশেরটা হচ্ছে ইথার, পুরোপুরি ভিন্ন। কিন্তু দেখো আণবিক সংকেতে যায় দুইটা কিন্তু সেম, কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, একটা আছে অক্সিজেন। কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, একটা আছে অক্সিজেন। এই দুইটা সেজন্য পরস্পরের হচ্ছে সমাণু এবং এই ধর্মটাকে আমরা বলি হচ্ছে সমানুতা। সবাই কি বুঝেছো? তো এই হইল আমাদের, হ্যাঁ, মিথক্সিমিথেন না, ইথেন না, কার্বন তো একটাই আছে, এটার নাম হচ্ছে এই যে এইটা মিলে হচ্ছে মিথক্সিমিথেন, একটাই কার্বন আছে মিথক্সিমিথেন। মিথক্সিইথেন হইতো যদি 2টা এই পাশে কার্বন থাকতো, মিথক্সিইথেন হইতো যদি CH3O দিয়ে আমি যদি এই পাশে দিতাম CH2CH3, তাহলে মিথক্সিইথেন হইতো। ঠিক আছে, এইটা হইতো মিথক্সিইথেন, মানে এইটুক মিলে মিথক্সিইথেন এটা হইতো, কিন্তু এটা মিথক্সিমিথেন। ক্লিয়ার, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আমরা তাহলে চলে আসি, উদাহরণ আমরা 2টা দেখে ফেললাম, 2টা উদাহরণ দেখলাম। এখন আমরা একটু দেখি গাঠনিক সংকেত যে আছে, এই গাঠনিক সংকেতকে আমরা
প্রধানত গাঠনিক সমানুতা যে আছে, গাঠনিক সমানুতাকে আমরা প্রধানত 5 ভাগে ভাগ করি এবং খুবই ইম্পর্টেন্ট 5টা ভাগে আমরা ভাগ করি। কোন সেই 5টা ভাগ খেয়াল করো, কোন সেই 5টা ভাগ একটু আমরা খেয়াল করব। 1 নাম্বার যেই ভাগটা সেটার নাম হচ্ছে শিকল সমানুতা। 1 নাম্বার ভাগটার নাম হচ্ছে শিকল সমানুতা। 2 নাম্বার ভাগটার নাম হচ্ছে অবস্থান সমানুতা, অবস্থান সমানুতা। 3 নাম্বার ভাগটার নাম হচ্ছে কার্যকরী মূলক সমানুতা, কার্যকরী মূলক সমানুতা। 4 নাম্বারটার নাম হচ্ছে মেটামারিজম, মেটামারিজম। এবং 5 নাম্বারটার নাম হচ্ছে টটোমারিজম। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, বর্তমানে অনেকগুলো ইউপ্যাকের নিয়ম অনুসারে মেটামারিজমটা অবস্থান সমানুতার মধ্যে ঢুকে গেছে এবং টটোমারিজমটা অ্যাকচুয়ালি কার্যকরীমূলক সমানুতার মধ্যে ঢুকে গেছে। তাই তুমি আলাদাভাবে করে তুমি যখন উইকি বা কোনো জায়গায় ইন্টারনেটে ভালো করে সার্চ দিবা, তুমি তখন মেটামারিজম জিনিসটা নাও পেতে পারো উইকিপিডিয়ায়। হ্যাঁ, অন্যান্য ইউটিউবে পাবা বা অন্য জায়গায় তুমি পাবা এই মেটামারিজম টটোমারিজম জিনিসটা, তারপরও দেখা যায়, সমস্যা নেই। কিন্তু এখনকার আধুনিক কেমিস্ট্রি অনুসারে তোমাদেরকে এটা না জানলেও চলবে। মানে মেটামারিজম এক ধরনের অবস্থান সমানুতা, টটোমারিজম এক ধরনের কার্যকরীমূলক সমানুতা। এখনকার হিসাবে এটা ঢুকে গেছে, কিন্তু আমাদেরকে ডিফারেন্সটা আমরা বুঝে ফেলবো এবং এখন আমাদের বইয়ে যা আছে যেটা লিখতে হবে পরীক্ষা, আমরা সেটাই অ্যাকচুয়ালি আমরা শিখে যাব। না হলে কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে। দেখা গেল যে তুমি জানলা কিন্তু পরীক্ষা এমন কিছু দিয়ে আসলা যে শেষ পর্যন্ত স্যার কাটা দিয়ে দিল, সেটা কিন্তু ভেজালে পড়ে যাবা। ঠিক আছে, তাহলে কোনো প্যারা নাই, তোমাদেরকে একটু তাও বলে রাখলাম। কারণ অনেক সময় তোমার মনে করো ভার্সিটি বা তুমি যখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিবা বা মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দিবা, একটা অপশনের মধ্যে তোমার দেখে মনে হচ্ছে এটা মেটামারিজম, কিন্তু অপশনে মেটামারিজম না থেকে শুধু অবস্থান সমানুতা আছে। তখন মেটামারিজমের জায়গায় তুমি অবস্থান সমানুতা ডাকায় দিবা। সেই জন্য আমি জিনিসটা বলে রাখলাম। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, তো চলে আসো আমরা গাঠনিক সমানুতার প্রথম যেই জিনিসটা শিকল সমানুতা, ইংলিশে বলে চেইন আইসোমারিজম। চেইন আইসোমারিজম, এই সমানুতার ইংরেজি কিন্তু আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজম মানে গাঠনিক সমানুতা, স্ট্রাকচারাল আইসোমারিজম মানে হচ্ছে গাঠনিক সমানুতা। আর চেইন আইসোমারিজম মানে শিকল সমানুতা, চেইন আইসোমারিজম, তাই না? হ্যাঁ, অবস্থান সমানুতা হচ্ছে পজিশনাল আইসোমারিজম। কার্যকরীমূলক সমানুতা মানে হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। মেটামারিজম তো মেটামারিজমই, টটোমারিজম হচ্ছে টটোমারিজম, ইংলিশটা বললাম আর কি, টটোমারিজম। হ্যাঁ, মেটামারিজম টটোমারিজম। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, আমরা শিকল সমানুতা বা চেইন আইসোমারিজম সম্পর্কে যদি আমরা বলি, চেইন আইসোমারিজম মানে কি আসলে? শিকলের ভিন্নতার কারণে যেই সমানুতাটা হয়, শিকলের ভিন্নতা যদি তুমি দেখো তাহলেই তুমি পেয়ে যাবা চেইন আইসোমারিজম। এবং তোমাদেরকে একটা এক্সাম্পল তখনই দিয়ে দিছি, ধরো একটু আগে যেই এক্সাম্পলটা দিয়েছিলাম যে CH3CH2 CH2, তারপরে মনে করো CH2CH3 আছে, আর এইখানে আছে CH3 CH দিয়ে এখানে CH3, এখানে দেওয়া আছে CH3। তাহলে এটা ছিল এন বিউটেন, এটা ছিল আইসোবিউটেন। এন বিউটেন আর আইসোবিউটেন পরস্পরের কি সমানুতা বলতো? এন বিউটেন আর আইসোবিউটেন পরস্পরের হচ্ছে শিকল সমানুতা। আইসোবিউটেন পরস্পরের কি সমানুতা? শিকল সমানুতা। ঠিক আছে, কারণ এটা শিকলটা কম বেশি হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে শিকল সমানুতা, চেইনের ডিফারেন্সের কারণে। রাইট, সুন্দর, তাই না? এটা তো পারবাই, এটা তো না বোঝার কিছু নাই। আমি যদি 5টার কথা বলি, মনে করো ধরো তোমাকে আমি বললাম যে কার্বন আছে CH3, তারপরে আবার CH2, আচ্ছা এটা আছে CH2, আবার CH2, থামো, আবার CH2, তারপরে দিলাম মনে করো CH3, এটা দিলাম। তাহলে 1 2 3 4 5টা আছে। এটার জায়গায় আমি এরকম করতে পারি যে মেইন শিকলে 4টাকে রাখলাম, যে 1 2, হ্যাঁ 1 2 3, এখানে 4টাকে রাখলাম, একটা তুমি শিকলে দিয়ে দিলা, অথবা
মেইনে তুমি তিনটাকে রাখলা যে CH3 CH CH CH3, আর শিকলে তুমি দুটাকে দিয়ে দিলা। পারো কি পারো না? পারো না? বিষয়টা বুঝছো? বিষয়টা বুঝছো? তাহলে এরা পরস্পরের কি সমানো, মানে এইখানে তোমাকে যদি আমি বলি যে 5টা কার্বন, তার মানে এটার নাম কি পেন্টেন। ইউপ্যাক নামগুলো বলো, এটার নাম কি পেন্টেন, এটার ইউপ্যাক নাম কি হবে যে 1 2 3 4, তার মানে এটা হবে 2 মিথাইল, এটার নাম হবে 2 মিথাইল বিউটেন, 2 মিথাইল বিউটেন এটা হবে, তাই না? এটার নাম কি হবে 1 2 3 4, তাহলে 2 3 ডাইমিথাইল, না এটা তো হয় নাই। আচ্ছা, CH3 CH CH3 এই দুটেই হবে আর কি, এই দুটাই 2 মিথাইল। মানে এখানে ব্যাপারটা দেখো, এখানে যদি তুমি 3টা কার্বন দাও, 3টা কার্বন দিলা, 3টা কার্বন দিলে তোমার মানে প্রথমে মেইন শিকলে 5টাই আছে, এরপরে মেইন শিকলে 4টা, একটা এখানে দিলা, এই একটা এখানে দিলেও তো সেমই কথা। ওকে, এইবার যদি তুমি চিন্তা করো যে 3টা দিলাম, তাহলে শিকলে তো তুমি কি করতে পারো, শিকলে এইখানে একটা দিতে পারো, এখানে একটা দিলে তো পাশেই হলো, এটা আসলে একই যৌগই হবে। এখন তুমি চিন্তা করো, তুমি যদি এই পাশে একটা দাও আবার এই পাশে একটা দাও, তাহলে তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে বলো দেখি? তাহলেও বিষয়টা এই যে 1টা 2টা 3টা, তার সাথে এই পাশে একটা, মানে তুমি এইভাবে চিন্তা করলে যে এই বরাবর যাবে এবং এইখান থেকে তুমি দুইটা তুমি আলাদা আলাদা পাবা। এগুলো আমরা কিন্তু আলাদা আলাদা করে কয়টা আসলে সমানুতা হবে সেটা কিন্তু আমরা বের করা শিখবো। তাহলে আগে এই জিনিসটা বুঝো, শিকল সমানুতা মানে তোমার মাতৃযৌগে, মনে করো যে এই যে 1টা 2টা 3টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা যেমন কার্বন হইতে পারে, সেরকম মাতৃযৌগের মধ্যে 1 2 3 4 এবং একটা তোমার এরকম করে বসতে পারে। সেই রকমের 1 2 3 এবং একটা এই পাশে একটা এই পাশে এরকমও কিন্তু তোমার বসতে পারে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে CH3 দিলা, এখানে C দিলা, এখানে মনে করো CH3 দিলা, এই পাশে CH3 দিলা, এই পাশে CH3 দিলা, তাহলে জিনিসটা কি হবে 2 2 ডাইমিথাইল, 2 2 ডাইমিথাইল কি বলো 2 2 ডাইমিথাইল প্রোপেন, এটা একটা সমানতা হতে পারে। ঠিক আছে, এটা কি বুঝলা? একটু আমাকে বলো, এই 3টা সমানতা কি বুঝছো? এই যে এইটার যে 3টা সমানতা তোমরা কি বুঝছো? শিকল সমানতা পেন্টেন আছে, পেন্টেন মানে টানা, 1টা 2টা 3টা 4টা 5টা টানা দিছো, তারপরে তুমি এই শিকলের মধ্যে 4টা দিছো, একটা সরি মেইন চেইনে 4টা দিছো, শিকলের মধ্যে একটা দিছো, সেই একটা এখানেও হইতে পারে, একটা যদি এখানে দাও তাও তো ওই একই নাম, তো একই হবে, তাই এখানে একটাই দিছি আমি, মানে 2 মিথাইল বিউটেন। অথবা তুমি কি করতে পারো, মেইন শিকলে 3টা দিছো, এখন তুমি যদি চিন্তা করো এই পাশে একটা দিব, এই পাশে একটা দিব, এই পাশে দিলে তো মেইন শিকলেই চলে যাবে, তাহলে এইখানেই আমি 2টা দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, আমি যে এইভাবে করে স্ট্রাকচারটা আঁকছি, তোমরা একটু সবাই কমেন্ট করো তো, এইরকম স্ট্রাকচার তোমরা কি আসলে বুঝো? মনে করো তোমাকে যদি দেওয়া হয় যে এটার নাম কি, এগুলো কি বুঝো তোমরা? এইটাকে বলে স্কেটেলন স্ট্রাকচার। স্কেটেলন স্ট্রাকচারে হ্যাঁ মানে কি রকম করে বুঝায় যে প্রত্যেকটা পয়েন্টে একটা করে কার্বন চিন্তা করা হয়, এবং কার্বন যে চিন্তা করা হয় এবং কার্বনের সাথে এগুলা সিঙ্গেল বন্ড, এখানেও সিঙ্গেল বন্ড, তার মানে একটা কার্বন যদি এখানে থাকে এখানে থাকে এখানে থাকে, তাহলে মোট 3টা কার্বন আছে। তাহলে 3টা কার্বন থাকলে এখানে একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের সিঙ্গেল বন্ড, তাহলে এখানে 3টা হাইড্রোজেন আছে, মানে বিষয়টা হচ্ছে এখানে CH3 আছে, পরেরটাতে CH2 আছে, এরপরেরটা CH3 আছে। এইভাবে করে যদি তুমি দেখো, এটার নাম কিন্তু প্রোপেন। এটার নাম কি বলতো? প্রোপেন। যেমন তুমি যদি এইভাবে করে দেখো 1 2 3 4, তারপরে মনে করো আরেকটা দিলাম, এটার নাম কিন্তু পেন্টেন। মানে এটা বুঝায় হচ্ছে এরকম যে এখানে প্রথমটাতে CH3 আছে, তারপরে CH2 আছে, তারপরে আরেকটা CH2 আছে, তারপরে আরেকটা CH2 আছে, তারপরে CH3 আছে। স্কেটেলন স্ট্রাকচার সম্পর্কে তোমার ধারণা থাকা উচিত। ঠিক আছে, কথা কি বুঝলা? এরপরে মনে করো তোমাকে আমি যদি বলি যে না আমার এরকম করে আছে যে এই এখানে এখানে ডাবল বন্ড আছে, এটা মানে কি বুঝবো? এইটা মানেই হচ্ছে এটা যে এখানে কার্বন 1টা 2টা 3টা 4টা 5টা আছে এবং 1 নম্বরে ডাবল বন্ড আছে। তাহলে 5টা মানে কি 1 2 3 4 5টা মানে কি পেন্ট
কয় নাম্বারে ডাবল বন্ড, 1 নাম্বারে ডাবল বন্ড। এইটা মানেই হচ্ছে পেন্ট 1 ইন, মানে এই জিনিসটা। এবং তোমাকে যদি লেখা থাকে যে CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 CH3, এই দুটো, এইগুলো কিন্তু সেম কথা, এগুলো কিন্তু তোমাদেরকে একটু জানতে হবে। কথায় বুঝছো কি বুঝো নাই? এই সবাই কি বুঝছো? পেন্ট 1 ইন, সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো। সবাই কি ক্লিয়ার হইছো? ইজ ইট ক্লিয়ার? যেমন তোমার যদি এরকম থাকে যে এইভাবে করে দিয়ে এরকম করে দেওয়া আছে, এটা মানে তুমি কি বুঝবা? এটা মানে বুঝবে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তার মানে এখানে একটা CH3 আছে। এই কার্বনের মোট 4টা হাত বের হয়েছে, তাই মাঝখানেরটাতে একটা C যাবে। আর এই জায়গায় হাত, এই জায়গায় হাত, এই পাশে একটা হাত, এখানে তো একটাই হাত, তার মানে এই পাশে CH3, এখানেও একটাই হাত, তার মানে CH3, এটা মানে CH3। ওই যে 2,2 ডাইমিথাইল পেন্ট, আমি কিন্তু এই জিনিসটা এখানে লিখছিলাম, এই জিনিসগুলো কিন্তু এই যে আমি কিন্তু এই জিনিসটা এখানে লিখছিলাম যে এইটা মানে এই জিনিসটা, এই যে মানে এই যে 2,2 ডাইমিথাইল যে প্রোপেন লিখছিলাম সেটাই কিন্তু এইটা। মানে খুব তাড়াতাড়ি বোঝার জন্য আমরা এইভাবে করে লিখতে পারি যে এটা হচ্ছে একটা পেন্টেন, এইটা দিলাম বিউটেন, এক জায়গায় মিথাইল দিলাম, তাহলে 2 মিথাইল বিউটেন। এটা একটু নিজে বাসায় প্র্যাকটিস করো, ভালো লাগবে। সবাই বুঝছো? ক্লিয়ার? বাসায় প্র্যাকটিস করো, ভালো লাগবে জিনিসটা। স্কেটালন স্ট্রাকচার পরবর্তীতে কাজে লাগে, বিশেষ করে মানে তোমার বুয়েটে অনেক সময় আসে যে এইটা দিয়ে কয়টি স্ট্রাকচার রাখা সম্ভব সেগুলো লিখো। তো যারা স্কেটালন স্ট্রাকচার দিয়ে অ্যান্সার দেয় খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে, সেই জন্য এখন থেকে একটু ধারণা থাকলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, তো ঠিক আছে, আমরা এইবার যদি আমরা শুরু করি, যে আমাদের প্রথমটা ছিল হচ্ছে শিকল, মানে শিকল সমানুতা বা চেইন আইসোমারিজম। 2 নাম্বারটা হচ্ছে আমাদের আচ্ছা একটু জিনিসটা একটু বলো তো, এইখানে আলটিমেটলি যে আমরা 3টে স্ট্রাকচার আঁকলাম পেন্টেনের, এইটার একটা মজার বিষয় দেখছো, এইটা কিন্তু এন পেন্টেন, এইটা কিন্তু আইসো পেন্টেন, আর এইটা কিন্তু নিও পেন্টেন। জেনারেল নেমগুলো দেখো তো, মানে এটা অনেক সময় পরীক্ষা জেনারেল নেমগুলো চায় যে বলো দেখি পেন্টেনের কয়টা স্ট্রাকচার সম্ভব, সেটা জেনারেল নেমগুলো কি কি। এটা যেহেতু সবগুলা সিরিয়ালি ছিল, তার মানে এটা কি বলো দেখি, এটা কিন্তু এন পেন্টেন ছিল, তাই না? জেনারেল নেমটার কথা চিন্তা করো। এটা যেহেতু 2 নম্বরে CH3 আছে, এখানেও 2 নম্বরে দিতে পারতাম, এই পাশ থেকে দিচ্ছি 2 নম্বরে, তার মানে এটার নাম হচ্ছে আইসো পেন্টেন, তাই না? এটা হচ্ছে আইসো। আবার এখানে দেখো 2 নম্বরে কি, 2 নম্বরে 2 পাশে CH3 আছে, তার মানে এটা কিন্তু নিও পেন্টেন। মোট তো কার্বন সংখ্যা হিসাব হবে, মোট তো কার্বন 5টাই আছে, নিও, এন, আইসো আর নিও, 3টা কিন্তু জেনারেল নেমগুলো কিন্তু দেখলেও বোঝা যাচ্ছে। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা যদিও আইসো নিও এর তোমাদের মনে আছে, বলো তো দেখি কার কার মনে আছে, কারা ফার্স্ট ক্লাস আমার কে করছিলা, কোনটাতে কোন আইসোতে ব্যতিক্রম আছে একটু সবাই লেখো দেখি, কমেন্টে রাখো। ফার্স্ট ক্লাস যারা করছো কোন আইসোতে ব্যতিক্রম ছিল, কোন আইসোটা লিখতে গেলে মানে নর্মালি যেভাবে আইসো লিখতে হয় সেটা ব্যতিক্রম ছিল। ফার্স্ট ক্লাসে যেটা পড়িয়েছি, ফার্স্ট ক্লাসে আমি পড়িয়েছিলাম সাধারণ নাম আর হচ্ছে উদ্ভূত নাম, সেকেন্ড ক্লাসে পড়িয়েছিলাম ইউপ্যাক নাম, আজকে থার্ড ক্লাসে পড়াচ্ছি আমরা হচ্ছে সমানতা। তো তোমাদেরকে বলতে হবে যে কোনটাতে ব্যতিক্রম ছিল। রাইট, এই তো রানি পারছে, ভেরি গুড রানি, অসাধারণ, ভেরি গুড। হ্যাঁ, আইসো অক্টেনে ব্যতিক্রম ছিল, রাইট, আইসো অক্টেনে যে ব্যতিক্রম ছিল, আইসো অক্টেনে ব্যতিক্রম ছিল, রাইট, আইসো অক্টেন, ঠিক আছে, ভেরি গুড। ওকে, তাহলে আমরা 2 নম্বরে চলে আসি। 2 নাম্বারটা হচ্ছে আমাদের অবস্থান সমানতা। অবস্থান সমানতা, আচ্ছা, অবস্থান সমানতা হচ্ছে কার্যকরী মূলকের অবস্থানের অবস্থানের ভিন্নতার কারণে, কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যেই সমানতাটা হয়। কার্যকরী মূলকের কিসের ভিন্নতা বলতো? অবস্থানের ভিন্নতার কারণে, অবস্থানের ভিন্নতার কারণে যেই সমানতাটা হয়। কিরকম? যেমন তোমাকে আমি বলেছিলাম যে OH একটা কার্যকরী মূলক, আমি যদি এখন বলি CH3 CH2 CH2OH, এইটা একটা, আরেকটা বললাম CH3 CH, এখানে বললাম OH দিয়ে CH3 বললাম, তাহলে দেখো দেখি
যে এই দুইটার মধ্যে কার্বন আছে কয়টা বলতো? কার্বন আছে 3টা। হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে 5 2 7 আর 1 8, 8টা। অক্সিজেন আছে 1টা। এখানেও কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 8টা, অক্সিজেন আছে 1টা। ঠিক আছে, কিন্তু দেখো কাহিনী কি? কাহিনী হচ্ছে ওই যে কার্যকরী মূলকটা, এই কার্যকরী মূলকটা আগে এই কার্বনের সাথে 1 নম্বর কার্বনে যুক্ত ছিল, যেহেতু ডান পাশ থেকে আমাদের কাছে পাচ্ছে 1 নম্বরে ছিল। কিন্তু আমি যদি বলি এইখানেতে কিন্তু আমাদের কার্যকরী মূলকটা 2 নম্বরে আছে, তাহলে কার্যকরী মূলকের কি অবস্থান চেঞ্জ হয়ে গেছে? তার মানে এইটার নাম যদি আমরা বলি, তাহলে এইটার নাম কি বলতো? গতকাল শিখিয়েছিলাম, এটা হচ্ছে বিউটান 1 অল। এটার নাম হচ্ছে বিউটান, সরি এটা তো 3টা কার্বন, প্রোপান, 3টা কার্বন হইলে প্রোপান। আরে কি একটা মুসিবত। হ্যাঁ, এটার নাম হচ্ছে প্রোপান 1 অল। এটার নাম হচ্ছে প্রোপান 1 অল। আর এটার কি অবস্থা? এটা 2 নম্বরে আছে, এটার নাম কি বলতো? প্রোপান 2 অল। এটার নাম হচ্ছে প্রোপান 2 অল। তাহলে একটা হচ্ছে প্রোপান 1 অল আর একটা হচ্ছে প্রোপান 2 অল। তাহলে এই প্রোপান 1 অল আর প্রোপান 2 অল পরস্পরের কি সমাণু বলো দেখি? অবস্থান সমাণু বা পজিশনাল আইসোমারিজম, বা হচ্ছে অবস্থান সমাণু। ঠিক আছে, ক্লিয়ার? গতকাল শিখেছিলাম যে প্রোপান কেন হবে, প্রোপেন কেন হবে না, বা প্রোপ বা প্রোপেন কেন হবে না। গতকাল শিখেছিলাম না, মনে আছে? গতকালকের ক্লাসে শিখেছো যে প্রোপ কেন হবে না, প্রোপেন কেন হবে না, হবে কিন্তু প্রোপান। প্রোপেন কেন হবে না? পারবা? রাইট, সুন্দর। এইটা তার কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে আমরা এই টাইপের আরো সমানুতা আমরা দেখব। হ্যাঁ, এই টাইপের আরো সমানুতার এক্সাম্পল আমরা দেখব, যেমন অ্যালকিন অ্যালকাইনের ক্ষেত্রেও এরকমের সমানুতা আছে। ধরো CH3 C, ট্রিপল বন্ড C, CH2 CH3, এইটা দিলাম। তাহলে এটাকে আমরা বলবো মোট 5টা কার্বন আছে, তাহলে পেন্ট 2 আইন। যেহেতু 2 নম্বরে আমাদের ট্রিপল বন্ডটা আছে, এটার নাম হচ্ছে পেন্ট 2 আইন। আর আমাদের যদি এটাই যদি মনে করো 1 নম্বরে থাকতো যে CH ট্রিপল বন্ড C, এখানে দিলাম CH2 CH3, তাহলে সেইটার নাম হইতো পেন্ট 1 আইন। তাহলে পেন্ট 2 আইন এবং পেন্ট 1 আইন পরস্পরের কি সমাণু বলো দেখি? এরা পরস্পরের হচ্ছে পজিশনাল আইসোমারিজম বা অবস্থান সমাণু। এরা পরস্পরের হচ্ছে অবস্থান সমাণু। রাইট, বুঝছো? ওকে, হ্যাঁ, কনসোনেন্ট প্লাস ভাওয়েলের কথা বলেছিলাম। রাইট, সুন্দর, মনে আছে রানী, ভেরি গুড, সুন্দর। ওকে, এইবার আসো, এবার একটা খেয়াল করো যে নীলা, ভেরি গুড, সুন্দর। পেন্ট 1 আইন, কনসোনেন্ট প্লাস ভাওয়েল। ওকে, ওকে, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা এটা নিয়ে আরো একটু পড়াশোনা করব, কিন্তু তার আগে নয়, যে আগে আমরা একটু অবস্থান সমানুতাটা পড়বো। অবস্থান সমানুতা আমরা একটু অবস্থান সমানুতাটা পড়ে ফেলবো। অবস্থান সমানুতা, ঠিক আছে? অবস্থান সমানুতাটা একটু দেখে ফেলবো। অবস্থান সমানুতা তো দেখলাম, এবার আমরা দেখে ফেলবো হচ্ছে কার্যকরীমূলক সমানুতা। কার্যকরীমূলক সমানুতা, এই কার্যকরীমূলক সমানুতাটা আগে দেখে ফেলবো। কার্যকরীমূলক সমানুতা, ঠিক আছে? দেখো তো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, এই বিষয়টা আগে দেখে ফেলি, খুবই ইম্পর্টেন্ট। এইটা অন্যতম ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটু সবাই খুব মনোযোগ সহকারে কিন্তু তোমরা এটা পড়বা। তো দেখো যে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম মানে কি? মানে তোমার
ফাংশনাল গ্রুপটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেটা একটা সমানুতা হবে। সেটার কি আমরা এক্সাম্পল কি একটাও দেখি নেই ইতিমধ্যে? আমি যখন তোমাদের নর্মাল সমানুতার যখন আমি এক্সাম্পল দেখাচ্ছিলাম, তখন একটা দেখছো না, এই যে অ্যালকোহলের দেখো এই যে OH আছে, আবার এখানে ইথারের এই যে কার্যকরীমূলক O আছে, এই দুইটাই কিন্তু পরস্পর আলটিমেটলি পরস্পরের হচ্ছে কার্যকরীমূলক সমানতা, কারণ কার্যকরীমূলকটা চেঞ্জ হয়ে গেছে। এই রকমের জিনিস তুমি মনে রাখবা কেমনে? তুমি তো ভুলে যাইতে পারো যে কার সাথে কে কার্যকরীমূলক সমানতা হয়। তো এটা আমি মনে রাখার একটা সিস্টেম বলে দিব, সেটা পরে। আগে একটা জিনিস বুঝে নাও, আগে এই জিনিসটাই আগে আমরা একটু খেয়াল করি, পরে আমি তোমারে বুঝাই দিচ্ছি। একটা জিনিস আগে মনে রাখো, তোমাদের যদি থাকে অ্যালকোহলের কার্যকরীমূলক জানি কি? অ্যালকোহলের কার্যকরীমূলক থাকতেছে হচ্ছে তোমার OH, অ্যালকোহলের কার্যকরীমূলক হচ্ছে OH। আর ইথারের কার্যকরীমূলক হচ্ছে তোমার O দিয়ে দুই পাশে একটা করে বন্ড। এরা পরস্পরের হচ্ছে কার্যকরীমূলক সমানতা প্রদর্শন করবে, মানে যেইটাই অ্যালকোহল হবে তাকে তুমি ইথার বানাইতে পারবা, যেইটাই ইথার হবে তাকে তুমি অ্যালকোহল বানাইতে পারবা। এবং তাদের তুমি দেখবা যে এই আণবিক সংকেতের বেলা তুমি দেখতে পাবা যতগুলা কার্বন থাকবে তার ডাবলের চেয়ে 2 বেশি হাইড্রোজেন আছে এবং একটা অক্সিজেন আছে। এটা তুমি দেখতে পাবা, এই জিনিসটা তুমি দেখতে পাবা। দেখো কিরকম, যেমন তোমাকে যদি কখনো বলা হয় যে তুমি C2, মনে করো যে তোমাকে বলা হলো C3H8O, খেয়াল করো C3H8O, তার মানে এখানে কার্বন কয়টা আছে বলো দেখি? এখানে কার্বন কয়টা আছে? কার্বন আছে 3টা। কার্বনের 3-এর দ্বিগুণ হচ্ছে 6, 6-এর চেয়ে 2 বেশি আছে, 6-এর চেয়ে 2 বেশি, মানে কার্বন জয়টা আছে তার দ্বিগুণের চেয়ে 2 বেশি আছে হচ্ছে কি বলো দেখি? হাইড্রোজেন, এবং তারপরে একটা অক্সিজেন আছে। তার মানে তুমি ডেফিনেটলি এটা ধরে নিবা এইখানে আমার অ্যালকোহল এবং ইথার এখানে তৈরি হবে। কি কি তৈরি হবে বলো তো? অ্যালকোহল এবং ইথার তৈরি হবে। এইটা তুমি প্রথমেই মনে রাখবা যে তাহলে আমাদের এখানে অ্যালকোহল এবং ইথারটা তৈরি হবে। কিরকম তৈরি হবে? তুমি আগে চিন্তা করো যে 3 কার্বন বিশিষ্ট তুমি অ্যালকোহল বানাবা। তো 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল বানাইতে গেলে CH3, তারপরে মনে করো CH2, তারপরে আরেকটা CH2 দিলাম, তাহলে 3টা কার্বন হয়ে গেল, তারপরে OH দিলাম। হ্যাঁ, তুমি অবশ্যই OH-টা তুমি ইচ্ছা করলে কোথায়? OH-টা ইচ্ছা করলে তো এই জায়গাতেও দিতে পারতা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই জায়গাতেও দিতে পারতাম। এটার তো পরস্পরের কি পজিশনাল আইসোমারিজম বা অবস্থান সমানো, সেটা না। আমি তো একটা অ্যালকোহল বানাইতে পারলাম। এখানে দেখো কার্বন আছে কয়টা? কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে কয়টা? 3 2 5 2 7 আর 8টা, অক্সিজেন আছে একটা। তার মানে কিন্তু এটা তো ওই একই কাহিনী। তুমি কিন্তু এটা বানাইতেই পারো, যে কোনো একটা বানাইতেই পারো, মানে এটা তুমি অ্যালকোহল বানাইতেই পারো। সেরকমই তুমি ইথারও বানাইতে পারবে। ইথার মানে অক্সিজেন থাকবে দুই পাশে, তুমি হয় এক পাশে CH2 CH3 দিলা, আরেক পাশে CH3 দিলা, তার মানে মিথক্সি ইথেন তৈরি হলো। তাহলে এই যে মিথক্সি ইথেন যে তৈরি হলো, মিথক্সি ইথেন, আর এইদিকে যে এইদিকে মনে করো এইটাই রাখলাম, আমি নিচেরটা বাদ দিলাম। এই জায়গায় যে আমি লিখলাম যে প্রোপান 1 অল যে লিখলাম, তাহলে মিথক্সি ইথেন এবং প্রোপান 1 অল এরা পরস্পরের কি সমানু বলো? এরা পরস্পরের হচ্ছে পজিশনাল, এরা পরস্পরের হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ফাংশনাল গ্রুপ আইসোমারিজম মানে কি? কার্যকরীমূলক সমানু। সবাই কি ক্লিয়ার? বুঝেছ? সবাই কি ক্লিয়ার হইছ? ইজ ইট ক্লিয়ার? একটু কমেন্ট করো, এরা পরস্পরের কি সমানু? জি স্যার। তাহলে এরা পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বা কার্যকরীমূলক সমানু। তো এটাকে আমরা কার্যকরীমূলক সমানুতা বলি। তাহলে তোমার মাথার মধ্যে কোশ্চেন জাগতে পারে, এই ফাংশনাল গ্রুপ আইসোমারিজম কি শুধুমাত্র এই টাইপেরই হয়? আনসার হচ্ছে না, শুধুমাত্র এই টাইপের হয় না, আরও হতে পারে। এবং এই জিনিসগুলো খুব সহজেই বের করা যায়। যেমন তোমার, আচ্ছা মানে এটা তো বুঝছো, মানে তুমি যেখানেই তুমি যদি এরকম করে তুমি যদি দেখো, তার মানে এখন যদি তোমাকে বলা হয় যে C2H6O, তাহলে এইটা পরস্পর কি কি তৈরি করবে? তুমি এখানে দেখবা কার্বন আছে 2টা, তার ডাবলের চেয়ে 2 বেশি, 2-এর চেয়ে দ্বিগুণ করলে 4, তার চেয়ে 2 বেশি হচ্ছে হাইড্রোজেন আছে এবং একটা O। তার মানে তুমি ডেফিনেটলি বুঝে নিবা এখানে অ্যালকোহল আর ইথার হবে। সবাই বুঝছো কি বুঝো নাই? সবাই কি বুঝছো? মানে
কার্বন কার্বন কার্বনের ডাবলের চেয়ে 2 বেশি আছে হাইড্রোজেন এবং একটা অক্সিজেন আছে, তার মানে তুমি ডেফিনেটলি বুঝে নিবা এটা কি বলতো, অ্যালকোহল আর ইথার হবে। মানে কি বলছি, অ্যালকোহল ইথার হওয়ার জন্য CnH2n+2O, এটাই হচ্ছে অ্যালকোহল ইথার হওয়ার শর্ত, যে অ্যালকোহল এবং ইথার হবে। ঠিক আছে, ওকে। এরকমের আরো কি হইতে পারে, যেমন তোমাকে আমি যদি বলি যে ডাবলের চেয়ে 2 বেশি না থেকে তুমি মনে করো যদি ডাবল থাকে, তাহলে তুমি যেই জিনিসটা পাবা সেটার নাম হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন। অ্যালডিহাইড ও কিটোনের ক্ষেত্রে তুমি কি পাবা, কার্বন যতগুলা থাকবে তার ডাবল পরিমাণ হাইড্রোজেন থাকবে এবং একটা অক্সিজেন থাকবে, তাহলে তুমি যেই জিনিসটা পাবা অ্যালডিহাইড। অ্যালডিহাইড মানে কার্যকরী মূলক হচ্ছে CHO, আর কিটোন মানে হচ্ছে C ডাবল বন্ড দিয়ে O, 2 হাত, এটা আমরা একটু ঠিক করেও লিখতে পারি, C ডাবল বন্ড O দিয়ে এখানে হাত, এই দুইটারই কার্যকরী মূলকে কিন্তু তুমি পেয়ে যাবা তোমার হচ্ছে CnH2NO, তার মানে অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কি পাবো বলো দেখি, CnH2NO। সবাই কি বুঝছো, CnH2NO, অর্থাৎ মানে তোমাকে আমি যদি বলি C3H8O তাহলে যেমন অ্যালকোহল ইথার, কিন্তু এইটা না বলে আমি যদি বলি C3H6O তাহলেই হয়ে যাবে অ্যালডিহাইড আর কিটোন। মানে তুমি H6 দেখলে, কারণ ডাবল আছে, ডাবল হইলে তুমি তখন বুঝবা যে এখানে হবে অ্যালডিহাইড এবং কিটোন। সবাই বুঝেছো কিনা? তাহলে কি হবে বলতো, অ্যালডিহাইড ও কিটোন হবে, এই ক্ষেত্রে হবে অ্যালডিহাইড এবং কিটোন। ওকে, অ্যালডিহাইড এবং কিটোন হবে, ঠিক আছে। তো অ্যালডিহাইড ও কিটোন যে হবে, অ্যালডিহাইড আর কিটোন যে হবে, তুমি এইভাবে করে চিন্তা করো যে তোমার কাছে যে অ্যালডিহাইড মানে হচ্ছে CHO, কার্বনিক সংকেত হচ্ছে C ডাবল বন্ড O দিয়ে H, আর কিটোন মানে হচ্ছে CO দিয়ে এইভাবে করে কিটোন। তো এখানে যদি তোমার 3টা কার্বন থাকে, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি হবে, তুমি প্রথমে CH3 লিখবা, তারপরে CH2 লিখবা, তারপরে CHO লিখবা, তার মানে এটার নাম কি, 3 কার্বন বিশিষ্ট আমাদের অ্যালডিহাইডের নাম হচ্ছে প্রোপানেল। আমরা জানি অ্যালডিহাইডে নেল যুক্ত হয়, এল যুক্ত হয়, প্রোপান যোগ এল যুক্ত হয়, মনে আছে কালকে আমি বলেছিলাম যে অ্যালকোহলে যেমন অল যুক্ত হয়, অ্যালডিহাইডে আসলে এল যুক্ত হয়, এল যুক্ত হলে প্রোপান যোগ এল ইকুয়াল প্রোপানেল। সেই রকমের আমরা যদি এটাকে কিটোন বানাইতে চাই, তাহলে আমরা CH3 এখানে দিব CO, এখানে দিব হচ্ছে তোমার CH3, তাহলে এখানে কি হইলো বলতো, কার্বন এই যে 3টা কার্বন আছে, 3 দ্বিগুণে 6টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, এটাকে বলি আমরা প্রোপানন, এটার নাম হচ্ছে প্রোপানন। তাহলে এই যে প্রোপানন এবং প্রোপানেল, এই দুইটার, প্রোপাননের আরেকটা নাম হচ্ছে এসিটোন, এটার আরেকটা নাম হচ্ছে এসিটোন, প্রোপাননের আরেকটা নাম, এটার নাম হচ্ছে এসিটোন। আচ্ছা, এইটা এই যে দেখো এই দুইটাতেই কার্বন আছে কয়টা, 1 2 3টা কার্বন আছে, হাইড্রোজেন আছে কয়টা, 6টা হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে কয়টা, একটা, এখানেও কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 6টা, একটা অক্সিজেন আছে, তার মানে এরা পরস্পরের কি সমানু বলো দেখি, কার্যকরী মূলক সমানু। কথা কি বুঝেছো? আচ্ছা, কার্যকরী মূলক সমানু ক্লিয়ার, বুঝেছো? একটা অফ টপিক বলে নেই, এটার নাম এসিটোন কেন বলতে পারবা? এটার নাম এসিটোন কেন বলতে পারবা? কেউ বলতে পারবা যে এটা জেনারেল নেম এসিটোন কেন? এটা জেনারেল নেম এসিটোন কেন বলতে পারবা কেউ? আচ্ছা, একটু আমি বলে রাখি জিনিসটা তোমাদের, এগুলো জিনিস একটু একটু এসএসসি থেকে জানার কথা, তারপরে বলে রাখি। CH3C ডাবল বন্ড O, এই জিনিসটার নাম হচ্ছে এসিটোমূলক। এই জিনিসটার নাম কি বলতো? এসিটোমূলক। এটার নাম হচ্ছে এসিটোমূলক। মজার ব্যাপার, এই এসিটোমূলক দিয়ে তুমি যদি অ্যালডিহাইড বানাইতে চাও, আমরা জানি অ্যালডিহাইড বানাইতে ডান পাশে কি দিতে হবে, একটা H লাগবে, তাই এইখানে একটা H দিয়ে দিলেই মানে CH3CHO হয়ে যাবে, এইটার নাম হয়ে যাবে এসিটোঅ্যালডিহাইড। এটার নাম এসিটোমূলক থেকে যে অ্যালডিহাইড হয়ে যাবে সেটার নাম হয়ে যাবে এসিটোঅ্যালডিহাইড, জেনারেল নেম আর কি। এসিটোঅ্যালডিহাইড মানে অ্যাকচুয়ালি কি, ইথানল, মানে আমরা যেটাকে বলতেছি ইথানল বলতেছি, ঠিক আছে। তারপরে এইটাকে তুমি যদি অ্যাসিড বানাইতে চাও, তাহলে মনে করো CH3C ডাবল বন্ড O আছে, মানে এসিটোমূলক দিয়ে তুমি যদি অ্যাসিড বানাইতে চাও তাহলে OH দিতে হবে, মানে CH3COOH, CH3COOH মানে কি হবে, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কিন্তু আমি জেনারেল নেম যদি বলি তাহলে এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটার নাম কি বলতো, অ্যাসিটিক অ্যাসিড। কেন অ্যাসিটিক হয়েছে? কারণ এসিটোমূলক দিয়ে তৈরি হয়েছে, তাই ইথানোয়িক অ্যাসিডকে তুমি অ্যাসিটিক অ্যাসিড বলবা, ইথানোয়িক অ্যাসিড। মজার ব্যাপারটা হচ্ছে
মজার ব্যাপারটা হচ্ছে একটা মানে এসিটিক অ্যাসিড বা অ্যাসিটালডিহাইড দুটাতেই কার্বন আছে দুইটা করে, কিন্তু এসিটোনে কার্বন আছে তিনটা। কেন? এসিটোমূলক দিয়ে তুমি যদি কিটোন বানাইতে চাও তাহলে বলো তো তোমার কাছে কি ডান পাশে এইচ দিলে কি কিটোন হবে? না, আমরা জানি কিটোন হইতে হলে সি ডাবল বন্ডের দুই পাশেই আর আর লাগবে, মানে এই পাশে একটা CH3 মিনিমাম, এই পাশে একটা CH3 লাগবে। তাহলে সবচেয়ে ছোট যেটা তুমি কিটোন বানাইতে পারবা এসিটোমূলক দিয়ে সেটাই হচ্ছে প্রোপানন। সেই জন্য প্রোপাননের আরেকটা নাম হচ্ছে এসিটন। এসিটোমূলক দিয়ে প্রথম যেটা তুমি কিটোন বানাইতে পারো সেটাই হচ্ছে প্রোপানন। সবাই কি বুঝতে পারছো কাহিনীটা? এগুলো একটু জানা দরকার, মানে শুধু মুখস্থ করলে কিন্তু মজা লাগে না আর কি, এগুলো জিনিসগুলো মজা পাবা না। সবাই কি কাহিনীটা বুঝছো কি বললাম আমি? সবাই কি বুঝছো? মানে এখানে কিন্তু কার্বন এটাতে দুইটা করে, মানে এসিটোমূলক দিয়ে অ্যাসিটালডিহাইড অ্যাসিটিক অ্যাসিড দুটাতেই দুইটা করে কার্বন, কিন্তু এটাতে কিন্তু কার্বন আছে তিনটা, কিন্তু নাম হচ্ছে এসিটন। কারণ এসিটোমূলক দ্বারা যদি তুমি প্রথম যেই অ্যালডিহাইড পাবা সেটা অ্যাসিটালডিহাইড বা ইথানল, প্রথম যেটা অ্যাসিড পাবা সেটা ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, প্রথম যেটা কিটোন পাবা সেটা কিন্তু 3 কার্বনের হবে। তার মানে আসলে তোমার কিন্তু সেটার নাম হচ্ছে এসিটোনটা হবে হচ্ছে প্রোপাননকে আমরা আসলে এসিটোন বলবো। 2 কার্বনের তো কোনো কিটোন হয় না, ঠিক আছে? ওকে, আচ্ছা বুঝলাম আমরা, তাহলে এই জায়গা পর্যন্ত বুঝলাম। খেয়াল করো, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন। অ্যালডিহাইড এবং কিটোনের বিষয়টা আমরা বুঝলাম যে এটা CN, মানে অ্যালডিহাইডের কিটোন কখন হবে? অ্যান্সার হচ্ছে CnH2NO, এটা হইলে অ্যালডিহাইড এবং কিটোন হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন দেখো, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা দেখো তুমি মানে জাস্ট এটা একটু মানে ভিজুয়ালাইজ করো। একটা জিনিস দেখো যে তোমাকে আমি যদি বলি CH3 আছে, হ্যাঁ এখানে CH2 আছে, মানে তোমরা এখন থেকে না নিজে নিজে অনেক কিছু করতে পারবা, তুমি নিজে নিজে অনেক জিনিস বুঝে যাবা। আমি চাই যে তোমরা স্বয়ংসম্পূর্ণ হও। কিসের কি? হ্যাঁ একবারে স্যারের কাছে যায় সব মুখস্থ করতে হবে, আরে না, মজা, কেমিস্ট্রি এত মজা, অর্গানিক কেমিস্ট্রি এত মজা, মজা পাবা, হ্যাঁ অনেক মজা পাবা। অঙ্ক তো মজা আছেই, আমি যখন অঙ্ক করাই অনেক মজা লাগেই তোমাদের। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, বলবিদ্যা এগুলা নিয়ে তোমরা ক্লাস চাইছো, আমি এই অর্গানিক কেমিস্ট্রির এই কয়েকটা লেকচার আগে শেষ করে দেই। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আর বলবিদ্যা যখন করাবো দেখবা যে পানি, কনিক যখন করাবো দেখবা যে আরে কনিকের সে মজার জিনিসই আর নাই, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মতো মজার জিনিস নাই। কোনো প্যারা খাইও না, খালি পড়তে থাকো, আমি যেগুলো করাচ্ছি কন্টিনিউয়াস পড়তে থাকো, কোনো প্যারা খাওয়া না। ওকে, খেয়াল করো এখানে, দেখো খেয়াল করো আমরা, আচ্ছা এটা আবার জব ম্যাথ কোর্সে দিয়ে আসছে না, আচ্ছা এক সেকেন্ড। ওকে, আচ্ছা দেখো এইখানে দেখো, এইটার নাম তো বিউটেন, তাই না? এখন আমি তোমাদেরকে যদি আমি বলি এই বিউটেনে কার্বন আছে কয়টা? কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে কয়টা? তোমরা এমনিতেও জানো যে একটা অ্যালকেনের মধ্যে যতগুলা কার্বন থাকে তার চেয়ে ডাবলের চেয়ে 2 বেশি হাইড্রোজেন থাকে, থাকে না? মনে আছে? মানে আলটিমেটলি ডাবল মানে 8, তার চেয়ে 2 বেশি মানে 10, মানে যোগ করলে 10টা হবে। এই যে 3 2 5, 2 7 আর 3 10, CnH2n+2 আমরা তো জানিও, তাই না? CnH2n+2 এই কথাটা আমরা জানি সবাই যে অ্যালকেনে তো এরকম পরিমাণই থাকবে, কোনো সমস্যা নাই। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, তুমি এইখান থেকে তুমি যদি একটা অ্যালকিন বানাইতে চাও, তুমি সবাই জানো যে অ্যালকিনের মধ্যে কি সংকেত কি বলতো? CnH2n, মানে একটা যদি ডাবল বন্ড থাকে, একটা ডাবল বন্ড থাকলে 2টা হাইড্রোজেন কমে যায়। মানে তুমি যদি অ্যালকিনটা তুমি মনে করো যে প্রথমটাতেই ডাবল বন্ড দিলা, এখানে ডাবল বন্ড দিলা, তাহলে এখানে একটা হাইড্রোজেন কমবে, এর পরেরটাতে একটা হাইড্রোজেন কমবে, বাকিগুলোতে হাইড্রোজেন সেমই থাকবে। তাহলে কার্বন কয়টা হয়ে গেল? কার্বন হয়ে গেল এখানে 4টাই আছে, কিন্তু হাইড্রোজেন 2টা কমে গেছে, তার মানে হয়ে গেছে 8টা। তার মানে একটা জিনিস দেখো, একটা পাই বন্ধন যদি তুমি আসে, পাই বন্ধন, আচ্ছা পাই বন্ধন সিগমা বন্ধন তো পড়ো নাই, এই পাই বন্ধন সিগমা বন্ধন পড়ছো? ফার্স্ট ইয়ারে পড়ছো না নাকি? পাই বন্ধন সিগমা বন্ধন পড়ো নাই? একটু আমাকে বলো। মানে এটুক তো জানো যে সিঙ্গেল বন্ডগুলো সবগুলা সিগমা, হ্যাঁ ডাবল বন্ড হইলে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড হইলে একটা সিগমা 2টা পাই, এগুলো পড়ছো তো নাকি? চ্যাপ্টার 3-তে পড়ছো না? ফার্স্ট পেপারে পড়ছো? আচ্ছা ঠিক আছে। তো একটা পাই বন্ড যদি থাকে, একটা পাই বন্ড মানে একটা এক্সট্রা, মানে সিঙ্গেল বন্ডের পরে যদি একটা ডাবল বন্ড থাকে, মানে একটা এক্সট্রা পাই বন্ডের জন্য 2টা করে হাইড্রোজেন কমে যাচ্ছে, 2টা করে হাইড্রোজেন কিন্তু কমে যাবে, 2টা করে হাইড্রোজেন কমে যাবে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস তুমি খেয়াল করো, এইখানে যেমন 2টা করে হাইড্রোজেন কমে, সেই রকমের যদি তুমি কখনো একটা সাইক্লিক কম্পাউন্ড বানাও, সাইক্লিক কম্পাউন্ড মানে তোমার এই যে বিউটেন আছে এটাকে তুমি যদি চক্রাকারে তুমি যদি লেখো যে হ্যাঁ
একটা কি বদ্ধ শিকল কম্পাউন্ড যদি বানাও, মনে আছে কার্বোসাইক্লিক বদ্ধ শিকল বন্ধন এরকম করে বানাইছিলাম না, এরকম করে কার্বোসাইক্লিক বানাইছিলাম। তাহলে দেখো মানে নর্মালি আমার CH3 ছিল, মাঝখানের গুলো CH2 ছিল, এরকম ছিল, কিন্তু এখন যেহেতু সাইকেল বানাইছো এই ডান পাশে CH3 গুলাও একটা করে হাইড্রোজেন কমে যায়, একটা করে হাত বের হয়ে এরা কিন্তু যুক্ত হয়েছে, এটাও কিন্তু হয়ে গেছে C4H8। তার মানেটা কি, এখানে কিন্তু কোনো ডাবল বন্ড নাই। এইখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারবো, সেইটা হচ্ছে এই একটা ডাবল বন্ড থাকলে, একটা পাই বন্ধন থাকলে যেমন দুইটা হাইড্রোজেন কমে অ্যালকেন থেকে, সেরকম শিকল বানাইলেও দুইটা হাইড্রোজেন কমে। এইখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, কি সিদ্ধান্ত নিতে পারি, যে আমাদের যদি কখনো আমরা যদি দেখি CnH টুয়াইজেন, এইটা যদি দেখি তাহলে টুয়াইজেন প্লাস 2 হইলে যেহেতু অ্যালকেন হইতো, কিন্তু টুয়াইজেন হইলে আমরা যেমন জানি অ্যালকিন, এইটা যেমন তুমি অ্যালকিন বানাইতে পারবা, তেমন তার সাথে তুমি যেটা জিনিস বানাইতে পারবা সেটা হচ্ছে সাইক্লো অ্যালকেন। কি অ্যালকেন বলো তো? সাইক্লো অ্যালকেন, মানে সাইক্লিক কম্পাউন্ড, অ্যালকেনের সাইক্লিক কম্পাউন্ড তুমি বানাইতে পারবা। সবাই বুঝছো কি বুঝো নাই? মানে এটাকে যেমন তুমি অ্যালকিন বানাইতে পারবা, সেরকম সাইক্লো অ্যালকেন বানাইতে পারবা। এক্সাম্পল কি, একটু আগে যেটা বললাম, যে এই যে আমি বললাম যে মনে করো তোমাকে আমি বললাম যে C3H6 কার্বন জয়টা আছে তার ডাবল পরিমাণ হাইড্রোজেন আছে, তুমি কি বানাইতে পারবা? তুমি বলবা যে এটাকে আমি অ্যালকিন বানাইতে পারবো। কিভাবে? CH3CH। কেন অ্যালকিন? অ্যালকেন না কেন? অ্যালকেন হইলে তো CnH টুয়াইজেন প্লাস 2 হইতো, তাহলে সিঙ্গেল বন্ড দিলে তো অ্যালকেন হইতো। কিন্তু এটা তো অ্যালকিন যেমন বানাইতে পারবো, সেরকম তুমি বানাইতে পারবা হচ্ছে সাইক্লো অ্যালকেন, মানে সাইক্লো অ্যালকেন। এখানে সাইক্লো কি? প্রোপেন। এটাকে তুমি সাইক্লো প্রোপেনও তুমি বানাইতে পারলা। এই কথা কি বুঝছো কি বুঝো নাই? সাইক্লো প্রোপেন। ইজ ইট ক্লিয়ার? কথা কি বুঝছো? মানে এইটাকে তুমি যেমন প্রোপিন বানাইতে পারলা, সেরকম সাইক্লোপ্রোপেনও বানাইতে পারলা। এর আগেরটাকে যেমন তুমি বিউট-1ইন বানাইতে পারছো, সেরকম এটাকে তুমি সাইক্লোবিউটেনও বানাইতে পারছো। সবাই কি বুঝছো? কাহিনী কি বুঝছো? কাহিনী ক্লিয়ার? বুঝতে পারলা? আচ্ছা, তাহলে নিজে নিজে তুমি কিন্তু বুঝে করতে পারবা। আচ্ছা, তোমার বুঝাটা কত দূর গেল? আমি যদি আরেকটু তোমাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাই, বলে তো তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যদি বলি CnH টুয়াইজেন -2, এই আমি যদি এখন বলি তোমাকে CnH টুয়াইজেন -2, এটা যদি বলি তাহলে কি হবে? একটা জিনিস থেকে আমি একটু চিন্তা করি, যে আমার যদি CnH টুয়াইজেন +2 থাকতো তাহলে অ্যালকেন হইতো, শুধু টুয়াইজেন যদি থাকতো তাহলে দুইটা হাইড্রোজেন কমতো। দুইটা হাইড্রোজেন কমা হয় যে মানে আমি নর্মালি চিন্তা করি যে একটা ডাবল বন্ড হইতো। এখন একটা পাই বন্ড থাকলে দুইটা হাইড্রোজেন কমতো, তাহলে টুয়াইজেন -2 যদি থাকে তাহলে আরো দুইটা, আসলে আরো একটা ডাবল বন্ড চলে আসছে, মানে দুইটা পাই বন্ধন এখানে আসছে। মানে কথাটা বুঝো নাই মনে হয়? মানে কথাটা ভালো করে বুঝো। মনে করো আমি তোমাকে বললাম যে C4H6 দিয়ে কি তৈরি করা সম্ভব, তোমাকে আমি কোশ্চেনটা বললাম, তুমি আগে তোমার চিন্তা ভাবনা কি থাকবে? আরে ভাই আমি তো জানি C4H10 হইলে অ্যালকেন হইতো, এটা হইলে কি হইতো? অ্যালকেন। আচ্ছা, অ্যালকেন থেকে আমি যদি C4 দুইটা হাইড্রোজেন কমাই নেই, C4H8, তাহলে কি হইতো বলতো? এইটা তো অ্যালকেন হইতো বুঝলাম, এটা তো অ্যালকেন হইতো বুঝলাম, এইখানে এইটা হইতো হচ্ছে অ্যালকিন। অ্যালকিনে কয়টা পাই বন্ধন বলতো? একটা পাই বন্ধন, মানে একটা পাই আসলে অ্যাড হইলে দুইটা হাইড্রোজেন কমে গেছে, একটা পাই বন্ধন অ্যাড হয়েছে। এখন আমার তো C4H8ও নাই, আসলে এবার আছে C4H6, আরো দুইটা হাইড্রোজেন কমছে, তার মানে আরেকটা পাই আসবে, মানে দুটি পাই আসবে। তুমি দুটি পাই কি ভাবে করে দুইটা পাই আসলে তুমি নিতে পারো? দুইটা পাইয়ের কথা যদি তুমি চিন্তা করো, অ্যান্সার হচ্ছে প্রথমেই আমাদের একটা চিন্তা, দুইটা পাই যদি একসাথে দেই তার নাম কিন্তু হয় অ্যালকাইন, সেটার নাম হয় অ্যালকাইন। যেমন আমি যদি বলি কার্বন এখানে আছে, হ্যাঁ, তারপরে কার্বন 4টা আছে, তো তার মধ্যে অ্যালকাইন আমি করে দিলাম CH ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড CH2, বন্ড হচ্ছে তোমার CH3। দেখো খেয়াল করো, কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা আছে কার্বন, হাইড্রোজেন আছে 1, 2 হচ্ছে 3, 3 হচ্ছে 6টা আছে হাইড্রোজেন। তার মানে এটা কিন্তু তোমাদের অ্যালকাইন হয়ে যাচ্ছে, এটার নাম কি? অ্যালকাইন হয়ে যাচ্ছে। কেন? ওই যে দুইটা পাই বন্ডের ফলে 2 2 4টা হাইড্রোজেন কমছে, অ্যালকেন থেকে 4টা হাইড্রোজেন কমে গেছে, কাহিনী এটা। কিন্তু তুমি যদি চালাক হও, তুমি কিন্তু চালাক হইলে এখানে আরেকটা জিনিস বুঝতে পারবা, যে ভাইয়া আমি তো চালাক অনেক, তাহলে আমি কি করব? আমি এরকমও চাই যে আমি প্রথমে আমি ডাবল বন্ড দিলাম, দিছি না? ডাবল বন্ড দিয়েছি,
ডাবল বন্ড দিছি। এরপরে আমি যেহেতু চালাক, আমি কি করব, এই পাশে আরো একটা ডাবল বন্ড দিয়েছি। আমি একই জায়গায় দুইটা পাই না দিয়ে আমি দুইটা জায়গায় আমি আসলে দুইটা পাই বন্ধন দিছি। মানে এখানে এক জায়গায় দুইটা দিলে তো ট্রিপল বন্ড হয়ে গেছে, আমি পাই বন্ধনটা এখানে একটা দিছি, এখানে একটা দিছি, তাহলে এটার নাম হচ্ছে ডাই ইন। মানে আমি এটার নাম দিচ্ছি কি, এটার নাম কি ছিল, এটা হচ্ছে বিউট ওয়ান আইন, আর এটার নাম কি বিউট 1,3 ডাই ইন। দেখো তো দুইটারই ক্ষেত্রে কার্বন কয়টা, কার্বন 1 2 3 4টা, হাইড্রোজেন কয়টা, 2 আর 1 3 4 আর 2 হচ্ছে 6টা। সেম কাহিনী কি বুঝছো? আমি কিন্তু দুটা জিনিসই বানাইতে পারি, যে মানে অ্যালকাইন যেমন বানাইতে পারি সেই রকমের ডাই ইন বানাইতে পারি। সেরকম কি বানাইতে পারি বলতো, ডাই ইন মানে দুইটা ডাবল বন্ড, মানে ডাই ইন করলেও কিন্তু তোমার আসলে 2 2 এ 4টা হাইড্রোজেন কমবে। কিন্তু কথা এখানে শেষ না, কথা কি এটা বুঝলা? এই কথা কি এটা বুঝছো? আমাকে একটু জানাও, এটা কি বুঝলা কাহিনী নাকি নাকি বুঝো নাই? একটু একটু আমাকে বলো, এটা কি বুঝছো? আমি যেটা বুঝাইলাম এটা কি বুঝছো তোমরা? একটু জানাও তো, দেখি তো এটা বুঝছো কি বুঝাইলাম, এটা বুঝছো? এখন বলো, কাহিনী কিন্তু এখানেই শেষ না। কাহিনী হচ্ছে তোমার, আমরা তো জানি দুইটা হাইড্রোজেন আরো নিয়মে কমানো যায়। দুইটা হাইড্রোজেন আর কি নিয়মে কমানো যায়? আমি বলছিলাম সাইক্লিক হইলে দুইটা হাইড্রোজেন কমে, সাইক্লিক হইলে। তাহলে 4টা কার্বন যে আছে, আমি যদি 4টা কার্বন দিয়ে সাইক্লিক বানাই, তাহলে আমি যদি নর্মালি বলতাম C4H10 মানে অ্যালকেন মানে বিউটেন, C4H10 মানে বিউটেন। তুমি চিন্তা করো, আমার C4H6 দরকার, C4H10 মানে বিউটেন। আমি যদি এটাকে সাইক্লিক বানাই, সাইক্লিক বানাইলে হবে সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেনটা হয়ে যাবে দুইটা হাইড্রোজেন কমে যাবে, মানে C4H8 হবে সাইক্লোবিউটেন। এবং এই সাইক্লিক কম্পাউন্ডে আরো আমাকে দুইটা কমাইতে হবে, যেহেতু এখানে 6টা আছে, তার মানে সাইক্লোবিউটিন করা যেতে পারে। মানে এক জায়গায় আমি যদি ডাবল বন্ড দেই, যে এখানে CH ডাবল, আচ্ছা আমি যদি বলি CH ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH2, মানে আমাদের সাইক্লিক করার ফলে দুইটা হাইড্রোজেন কমছে। ডাবল বন্ড মানে একটা পাই আনার ফলে আরো দুইটা হাইড্রোজেন কমছে, আলটিমেটলি 4টা হাইড্রোজেন কমলো অ্যালকেন থেকে। তার মানে এটার নাম হয়ে গেল আমাদের সাইক্লো বিউট ওয়ান ইন, সাইক্লো বিউট 1 ইন। তার মানে সাইক্লো অ্যালকিনও কিন্তু এটা হইতে পারে। তার মানে এখানে সাইক্লো অ্যালকিনো হতে পারে। সাইক্লো কি হইতে পারে বলতো? সাইক্লো অ্যালকিনো কিন্তু এই সংকেতের মধ্যে হইতে পারে। এইরকম করে তুমি বুঝে বুঝে, হ্যাঁ মানে তুমি কিন্তু এইভাবে করে বুঝে বুঝে তুমি আসলে করবা। যদিও সাইক্লো বিউট 1 ইন না লিখলেও চলে, সাইক্লো বিউটিন লিখলেই চলে, কারণ 1 ইন ছাড়া 2 ইন হওয়ার এখানে কোনো অপশন নাই, সাইক্লো বিউটিন লিখলেই চলে। তার মানে এখান থেকে তোমার সিদ্ধান্ত কি হইলো, যে CnH twice n - 2 অ্যাকচুয়ালি 3 টাইপের জিনিস দিতে পারে। একটা হচ্ছে অ্যালকাইন, ডেফিনেটলি যেহেতু দুইটা পাই বন্ড থাকলে তোমার আসলে 2 2 এ 4টা হাইড্রোজেন কমবে। অথবা দিতে পারে ডাইইন, দুইটা জায়গায় অ্যালকাইন মানে ডাবল বন্ড যদি থাকে, অথবা সাইক্লো অ্যালকিন। এই 3টা জিনিসই হইলে কিন্তু তোমার আসলে কি হবে বলো দেখি, তোমার কিন্তু আলটিমেটলি এই জিনিসটা চলে আসবে। সবাই কি ক্লিয়ার হইছো? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো, সবাই বুঝছো কিনা? এটা কি বুঝে গেছো? আচ্ছা, তো এইখানে আরো কিছু বিষয় আছে, যেমন আমরা অ্যাসিডের মধ্যে এবং অ্যাসিড অ্যানহাইড্রেটের মধ্যেও কিছু, এস্টারের মধ্যে আমরা কিছু সমানতা দেখি। তবে এখন আমি এই পর্যন্তই রাখলাম, যেহেতু তোমাদের আমি ধারাবাহিকভাবে পড়াচ্ছি। জৈব অ্যাসিড যখন পড়াবো সেখানে আরো কিছু সমানতা পাবা, সেখানে ওই সমানতাগুলো পরে আমি দেখাবো। তাহলে কার্যকরীমূলক সমানতাটা এই পর্যন্ত তোমার মনে রাখো। কোন 3টা জিনিস বেশি মনে রাখবা? প্রথম মনে রাখবা যে CnH twice n plus 2O, এই যে CnH twice n plus 2O, এইটা হইলে অ্যালকোহল আর ইথার। CnH twice n হইলে অ্যালডিহাইড আর কিটোন। এবং CnH twice n minus 2 এইটা যদি থাকে, তোমরা 3টা জিনিস পাইতে পারো। একটার নাম হচ্ছে অ্যালকাইন, একটা হচ্ছে ডাইইন, আরেকটা কি বলো দেখি, আরেকটা হচ্ছে সাইক্লো অ্যালকিন। এই কয়েকটা জিনিস মনে রাখবা, ঠিক আছে? তবে বুঝে বুঝে, মানে যা সাইক্লো অ্যালকিন আর কি, সাইক্লো
মাঝে মাঝে যে কি হয়, অ্যালকিন। ঠিক আছে, এই কয়েকটা জিনিস তোমার মনে রাখবা। ওকে, দেখো খেয়াল করো, এবার খেয়াল করো যে এইবার আমরা যদি পড়ি মেটামারিজম। 4 নম্বরে ছিল আমাদের হচ্ছে মেটামারিজম। তোমরা কি দেখছো ওই যে গ্রুপটার মধ্যে যে ওই যে একটা গ্রুপ যে আমি শেয়ার দিছি না, আবার শেয়ার দিচ্ছি, দেখো ওটা কি শেয়ার দিছিলাম যে গ্রুপটা, ওই এইচএসসি প্রিপারেশন গ্রুপ, ওই গ্রুপটা দেখিও। ওই গ্রুপটার মধ্যে কিন্তু ওই যে ওই গ্রুপে জয়েন করে দিয়ে রাখিও। ওই গ্রুপের মধ্যে এইবার উদ্ভাসে আমার নেয়া তুখোর ব্যাচের যে ক্লাসগুলো ছিল, এনডিসি টপ 100-এ যে ক্লাসগুলো আমি নিচ্ছি বা তুখোর ব্যাচে যে ক্লাসগুলো নিছি, সেইটার মধ্যে সম্ভবত অ্যালডিহাইড কিটোনের চ্যাপ্টারটার একটা ক্লাস নোটগুলো দিয়ে দিছি। সেখানেও তুমি দেখতে পাবা ওখানে অনেক টাইপের ওই যে ইনামিন, তারপরে ইমিন, তারপরে অ্যালডিমিন, কিটিন, এই টাইপের যৌগ নিয়ে অনেক কিছু জিনিস আছে। ওটা একটু দেখে নিও। ওই যে ওখানে ওই ইয়ার মধ্যে, যদি না দেখলে সমস্যা নেই, আমার সাথে আগে তোমরা আগাতে পারো, যে হ্যাঁ আগে দেখে আবার ডিপ্রেসড হয়ে গেলে সমস্যা, যে এত কঠিন জিনিস পড়তে হবে না। আগে তুমি আমার সাথে যাও, তাহলে কঠিন লাগবে না। আগে তুমি সহজভাবে করেই আগাতে থাকো, তাহলে তোমার জন্য জিনিসটা ইজিয়ার হবে। এখন একেবারে দেখে তোমার আবার ডিপ্রেশনে যাওয়ার দরকার নাই। তবে যারা একটু পারো তারা তোমরা দেখে নিতে পারো, যেহেতু অনেকেরই আছে যে এখন থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা একটু আগায় নিবা, তাদের জন্য আমি বলতেছি। ওকে, দেখো মেটামারিজমের কথা দেখো। মেটামারিজমের যে ব্যাপারটা আছে, এই মেটামারিজমটা এক প্রকারের অবস্থান সমানুতা, কিন্তু এই অবস্থান সমানুতাটা সাধারণত যারা আসলে প্রদর্শন করে, আমরা যেটাকে বলি যাদের আসলে দ্বিযোজী মূলক যেগুলো আছে, দ্বিযোজী যেগুলা মূলক আছে, সেই মূলকগুলা যে সমানুতাটা প্রদর্শন করে, দ্বিযোজী মূলকগুলা। যেমন তোমাকে আমি যদি বলি ইথার, কি বলতো ইথার, তাহলে ইথারের ও যে আছে, ও এর এই পাশে এটা কি দুইটা হাত আছে না, দ্বিযোজী, মানে দুই পাশে দুইটা হাত আছে, তাই না? তারপরে তোমাকে আমরা যদি বলি কিটো, তোমাকে আমরা যদি বলি হ্যাঁ তোমাকে আমরা যদি বলি সি ডবল বন্ড ও দিয়ে ও, অ্যানহাইড্রাইড মূলক। তোমাকে আমি যদি বলি সেকেন্ডারি অ্যামিনের কথা যদি আমি বলি, তাহলে দ্বিযোজী যেগুলো মূলক আছে তাদের দুই পাশে কার্বনের সংখ্যার ভিন্নতার কারণে যেই সমানুতাটা হয়, তাদেরকে আমরা বলি হচ্ছে মেটামারিজম। যেমন এটা দেখেই বোঝা যায় যে আরে এটা তো অবস্থান সমানুতার মতো হচ্ছে। যেমন তুমি যদি বলো যে CH3 ও CH2, এইটা যদি আমি বলি, দেখো এটা আমি যদি বলি, বলো তো এই পাশে তুমি যদি চিন্তা করো এটার নাম কি, আসলে এটার নাম হচ্ছে মিথক্সি প্রোপেন, মানে এটার নাম হচ্ছে মিথক্সি কি বলতো প্রোপেন, মিথক্সি প্রোপেন এটার নাম। এখন এইটা না করে আমি যদি এইভাবে করে লিখি যে CH3 দিলাম, CH2 দিলাম, মাঝখানে একটা ও দিলাম, আবার CH2 দিলাম, CH3 দিলাম, তাহলে এটার নাম হইলো ইথক্সি ইথেন। এটার নাম হইলো ইথক্সি ইথেন, এটার নাম হইলো ইথক্সি ইথেন। দেখো তো এরা পরস্পরের কি সমাণু, চেক করো এরা পরস্পরের কি সমাণু। দেখো তোমার দেখে মনে হচ্ছে কি এটা অবস্থান সমাণু, ইয়েস দিস ইজ পজিশনাল আইসোমারিজম, এটা অবস্থান সমাণু, অবশ্যই ঠিক আছে। কিন্তু আরো স্পেসিফিক ভাবে যদি কার্যকরী মূলকটা দ্বিযোজী হয়, সেই অবস্থান সমাণুকে আমরা বলি হচ্ছে, আমরা কি বলি বলতো, এই কার্যকরী মূলকটা দ্বিযোজী, কার্বন এক পাশে একটা, এক পাশে তিনটা, এই পাশে কার্বন দুইটা, তার দুই পাশে কার্বনের সংখ্যার ভিন্নতা আছে, মানে এটা এক ধরনের পজিশনাল আইসোমারিজম। কিন্তু যেহেতু দ্বিযোজী কার্যকরী মূলক আছে, তাই এরা পরস্পরের হচ্ছে মেটামারিজম। তাহলে মেটামারিজমও এক ধরনের অবস্থান সমাণু। এখানে ডিফারেন্সটা শুধুমাত্র দ্বিযোজী কার্যকরী মূলক যদি থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে মেটামারিজম। সবাই কি ক্লিয়ার, বুঝেছো? সবাই কি বুঝলা, ক্লিয়ার হইছো? তাহলে সেটাকে আমরা কি বলবো, মেটামারিজম। ক্লিয়ার হইছো? ওকে, তো এগুলো নিয়ে আমরা আবার ওই যে প্রত্যেকটা টপিকের সাথে সাথে আলোচনা করব। ডিফারেন্সটা একটা বুঝে গেলে একটা এক্সাম্পলই যথেষ্ট, খুব বেশি দরকার হয় না। আচ্ছা, 5 নাম্বারে চলে যাই। 5 নাম্বারটা হচ্ছে আমাদের টটোমারিজম। টটোমারিজম হচ্ছে এক ধরনের গতিশীল সমানুতা।
গতিশীল সমানুতা কি, যে একটাকে তুমি যদি কিটোমূলকটাকে তুমি যদি রেখে দাও তাহলে প্রোটন ট্রান্সফারের মাধ্যমে, একটা জিনিস মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট কথা, কি ট্রান্সফার, কি স্থানান্তর বলো তো, এটা একটা কিটোমূলক, এটা একটা কিটোমূলক, কিন্তু কি ট্রান্সফার হবে, অ্যান্সার হচ্ছে প্রোটন ট্রান্সফার। মানে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে প্রোটন স্থানান্তর, এটা মুখস্থ রাখবা। প্রোটন স্থানান্তরের মাধ্যমে কি হয়, প্রোটন স্থানান্তরের মাধ্যমে টটোমারিজম হয়। এইটা দেখে অনেক সময় স্টুডেন্টরা একটা জায়গায় কনফিউজড হয়ে যায়। এই কিটোমূলককে তুমি যদি রেখে দাও, এই ডাবল বন্ডটা, এই যে ডাবল বন্ডটা যে আছে, এই ডাবল বন্ডটা এইখানে অ্যাটাক করে, এখানে একটা হাইড্রোজেন মানে প্রোটন H+ এইখানে চলে আসে, H+ এখানে চলে আসলে এইটা হয়ে যাবে হচ্ছে তোমার CH3, এইখানে চলে আসবে হচ্ছে তোমার OH, ডাবল বন্ডটা এই জায়গায় চলে আসলো, ডাবল বন্ডটা এই জায়গায় আসলে তোমার হয়ে যাচ্ছে CH2, মানে এখান থেকে একটা H এখানে চলে গেছে, এই ডাবল বন্ডটা এখানে চলে আসছে, তাহলে OH এখানে গেল আর এখানে C দিয়ে CH2 আসলো। তাহলে এইটাকে বলবো আমরা হচ্ছে ডাবল বন্ড আছে মানে ইন আছে এবং অ্যালকোহলের অল আছে, তো এইটাকে বলি আমরা ইনল। কি ট্রান্সফারের মাধ্যমে, প্রোটন স্থানান্তরের মাধ্যমে। দেখো তোমাকে যদি কেউ বলে, তোমাকে কেউ যদি কোশ্চেন করে যে আচ্ছা আমরা এই যে প্রোটন স্থানান্তর হইলো, কিটোনটা কিসে পরিণত হইলো, ইনলে, আবার এখানে আমরা উভমুখী চিহ্ন কেন দিছি, ইনলটাও কিটোনে পরিণত হয়ে এটা একটা সাম্যাবস্থা বিরাজমান হয়। এবং একটা জিনিস মনে রাখতে হবে, কোনো ক্ষেত্রে কিটোটা বেশি পার্সেন্টেজ পাওয়া যায়, কোনো ক্ষেত্রে ইনলটা বেশি পার্সেন্টেজ পাওয়া যায়। এইটা কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে, যেইটা ইনল পার্সেন্টেজ, এইটা আমরা মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সময় পড়াই যে কোনটা কোন ক্ষেত্রে ইনলের পার্সেন্টেজ বেশি তুমি পাবা। তো এইটা এখন আর দরকার নাই। এই ধরনের আরও কিছু কম্পাউন্ড আছে যেগুলো ওই যে ইনামিনের সাথে, ইমিন এবং ইনামিন পরস্পরের হচ্ছে টটোমারিজম। তারপরে তোমাদের তোমরা জুইটার আয়নের মধ্যেও তুমি এই টটোমারিজমের কাহিনী দেখতে পাবা। এগুলো তুমি দেখতে পাবা, কিন্তু এগুলো এখন দরকার নাই, তোমাদের ইনলই দরকার, কিটো ইনল টটোমারিজম। তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিটো ইনল টটোমারিজম। কিন্তু একটা জিনিস এখানে আমি একটু বলে রাখতে চাই, কিটোইনল টটোমারিজমে একটা জিনিস বলতে চাই, যে এখানে অনেক সময় তোমার মনে হচ্ছে কি এটা রেজোনেন্স টাইপের জিনিস। তোমরা যারা রেজোনেন্স জিনিসটার কি নাম শুনছো তোমরা, অনুরণন, এই যে এরকম করে যায় এখানে এরকম করে এই ডাবল বন্ডটা এখানে আসে, তারপরে এখানে চেঞ্জ হয়, যেটার নাম রেজোনেন্স বা অনুরণন তুমি পড়ছো, এরকমই পড়ছিলা তোমরা, একটু নাম শুনছো, একটু জানতে চাই নাম শুনছো, রেজোনেন্সের নাম শুনছো, একটু বলো দেখি, কেউ কি নাম কি শুনছো রেজোনেন্সের? মানে রেজোনেন্সের তোমরা কি নাম শুনছো? এই রেজোনেন্স এমন একটা জিনিস, এটা তোমরা যদি নাম নাও শুনো, পরে তুমি পড়বা। রেজোনেন্সে যেই কাহিনীটা ঘটে এটা মনে রাখবা, রেজোনেন্সের সাথে কিন্তু টটোমারিজমের একটা মেইন ডিফারেন্স হচ্ছে, রেজোনেন্সে ট্রান্সফার হয় হচ্ছে ইলেকট্রন স্থানান্তর হয়, ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে রেজোনেন্স হয়। হ্যাঁ, ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে রেজোনেন্স হয়, আর প্রোটন স্থানান্তরের মাধ্যমে টটোমারিজম হয়। এইটা একটা জিনিস চমৎকারভাবে করে মনে রাখবা, না হলে কিন্তু দুইটাকে গুলাই ফেলবা তোমরা। আচ্ছা, অনেকেই নাম শুনো নাই, সমস্যা নাই, যারা নাম শুনো নাই এখন নাম শোনার দরকার নাই। আমি যখন তোমাকে বেনজিনের রেজোনেন্স পড়াবো, টলুইনের রেজোনেন্স পড়াবো, ফেনলের রেজোনেন্স পড়াবো, তখন তুমি ভালো করে শিখবা, কোনো প্যারা নাই। আচ্ছা, শিপন সরকার, তুমি কি কোন ব্যাচ? 24 ব্যাচ? তুমি কি 24 ব্যাচ? কি মানে এখানে তো 24-5 সবাই আছো, 24-5-6 সবাই আছো, যদিও আমি নিচ্ছি 24 এর জন্য মূলত, কিন্তু 25 বা 26 অ্যাডভান্স প্রিপারেশন নিতেই পারো, সমস্যা নাই, কিন্তু 24 এর জন্য জিনিসটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে তাহলে সমানুতা আমরা যে পড়লাম, সমানুতা আমরা 5 প্রকারের গাঠনিক সমানুতা আমরা পড়ে ফেলছি। আমরা এখনো স্টেরিও সমানুতা পড়িনি, স্টেরিও সমানুতা আগামীকালকে আমরা পড়বো। তাহলে দেখো, আমরা সমানুতা যখন আমরা পড়েছি, আমরা বলেছি সমানুতা কত প্রকারের হয়। আমরা বলেছিলাম যে সমানুতা অ্যাকচুয়ালি সমানুতা হচ্ছে আমাদের, সমানুতাটা হচ্ছে 2 প্রকারের, একটা গাঠনিক সমানুতা আর একটা হচ্ছে স্টেরিও সমানুতা। এবং গাঠনিক সমানুতা হচ্ছে 5 প্রকারের, একটা শিকল, অবস্থান, কার্যকরীমূলক, মেটামারিজম, টটোমারিজম।
টটোমারিজম। এবং শিকল সমানতার এক্সাম্পল আমরা দেখছি যে শিকল সমানতা, শিকলের ডিফারেন্স তৈরি হয় শিকল সমানতায়। তারপরে কিছু এক্সাম্পল আমরা দেখছি যে এন আইসোনিও, এগুলা শিকল সমানতার এক্সাম্পল। অবস্থান সমানতা, অবস্থানের ভিন্নতার কারণে যে সমানতা, অবস্থান সমানতা দেখছি। এবং কার্যকরী মূলক সমানতাটা ডিটেইলস আমরা দেখছি যে অ্যালকোহল এবং ইথারের মধ্যে কার্যকরী মূলক সমানতা, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কার্যকরী মূলক সমানতা, অ্যালকাইন ডাইন এবং সাইক্লোঅ্যালকিনের মধ্যে কার্যকরী মূলক সমানতা। এটা একটু ডিটেইলস আমরা পড়েছি। হ্যাঁ, এই যে ডিটেইলস পড়েছি এগুলা। এবং লাস্টের দিকে আমরা পড়লাম হচ্ছে আমাদের মেটামারিজম এবং টটোমারিজম। কোথায় গেল মেটামারিজম? এগুলা এই তো। মেটামারিজম হচ্ছে দ্বিযোজী মূলকগুলোর জন্য হচ্ছে মেটামারিজম। দ্বিযোজী কার্যকরী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার ভিন্নতার কারণে যে সমানতা হয় সেটাকেই বলি আমরা মেটামারিজম। যেমন মিথক্সি প্রোপেন আর ইথক্সি ইথেন পরস্পরের মেটামারিজম। আর টটোমারিজম হচ্ছে প্রোটন ট্রান্সফারের ফলে কিটো ইনল টটোমারিজম। এই বিষয়গুলো চলে আসে। সবাই একটু কমেন্ট করো, সবাই ক্লাসটা কেমন লাগছে, সবাই কি ক্লাসটা বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার স্যার? 2 প্রোপেন 1 অল কি প্রোপেন 1 অল কি প্রোপানল এর হ্যাঁ, রানী বলছে যে 2 প্রোপেন 1 অল কি 1 অল কি প্রোপানেলের ফাংশনাল আইসোমারিজম। ইয়েস, মানে ব্যাপারটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন এরা যেমন ফাংশনাল আইসোমারিজম, এই ফাংশনাল আইসোমারিজমের মধ্যেই আর ইনলও আরেক টাইপের হচ্ছে ফাংশনাল আইসোমারিজম। ফাংশনাল আইসোমারিজমের মধ্যে ইনলও পড়ে, কিন্তু কিটো আর ইনল এই দুইটা পরস্পরের হচ্ছে গতিশীল সমানুতা অথবা টটোমারিজম। আমি তোমাদেরকে একটা কথা বলেছি, টটোমারিজমও এক ধরনের কার্যকরীমূলক ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এটা কিন্তু আমি তোমাদেরকে বললাম না, ফার্স্টেই বলছি। এটা কিন্তু এখন টটোমারিজম কিন্তু এক ধরনের ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি জিনিসটা এই দুইটা জিনিস যে আছে, এই দুইটা জিনিসের ভিতরে কিন্তু ঢুকে গেছে। মানে মেটামারিজম এক ধরনের অবস্থান সমানুতা এবং টটোমারিজম এক ধরনের কিন্তু কার্যকরীমূলক সমানুতা। ঠিক আছে, টটোমারিজমটাকে আলাদা করে আসলে বলতে হয় সেজন্য। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।